আসসালামু আলাইকুম। ডিপ্লোমিয়ান স্টাডি সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। প্রথম ও দ্বিতীয় সেমিস্টার আজকে আমরা আলোচনা করব হচ্ছে বেসিক ইলেকট্রিসিটি। তো পরীক্ষা তোমাদের মনে হয় 30 তারিখ, হয়তো শুক্রবার, যেটা দেখলাম। আমার ততটা মনে নাই, তোমরা একটু কমেন্ট করো। তো আজকে আমরা তোমাদের অলরেডি বলেই দিয়েছি যে আজকে আমি তোমাদের পাস করার জন্য কয়েকটা রচনামূলক প্রশ্ন করাই দিব। তোমরা 100% কমন পাবা। তো বর্তমানে যারা লাইভে যুক্ত আছো, একটু কনফার্ম করে দেওয়া যায় আজকে ল্যাপটপে সব কিছু ঠিকঠাক আছে কিনা এবং ভয়েস ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। আর শেয়ার করে দাও বন্ধুদের মাঝে, মেনশন করো। যাদের হ্যান্ড নোট দরকার, পিডিএফ দরকার, তারা অবশ্যই শেয়ার করে কমেন্ট করো, আমি দিয়ে দিব, বুঝছো, আজকে ক্লাসে তোমাদের। আচ্ছা, তো অনেকেই লাইভে যুক্ত হয়ে গেছে। কি কেমন আছো দ্রুত একটু রেসপন্স করো। এই সাজেশনটা মনে হয় ফিজিক্স 2 এর। ফিজিক্স 2 পরীক্ষা কয় তারিখে? ফিজিক্স 2 পরীক্ষা আজকে কত তারিখ? 27, 28 কি 29 তারিখে। তো যাই হোক, যাদের ফিজিক্স 2 আছে তোমাদের সাজেশন কিন্তু অলরেডি দেওয়া শেষ। শর্ট সাজেশন, এ প্লাস পাওয়ার জন্য সাজেশন, হ্যাঁ, যা কিছু দরকার হ্যান্ড নোট সবগুলোই কিন্তু আমি অলরেডি ফ্রিতেই দিয়ে দিয়েছি। তো ফ্রিতে বলতে কালকে ফ্রিতে দিয়েছি, আর এর আগে যারা আমাদের কাছে পড়ে পেইড স্টুডেন্ট ছিল তাদেরকে আমরা দিয়ে দিয়েছিলাম প্রাইভেট গ্রুপে। হ্যাঁ, তো তোমরা ফিজিক্স 2 আমি যে সাজেশনগুলো দিয়েছি এগুলো পড়ো, ইনশাল্লাহ এখান থেকে তোমরা 100% কমন পাবো, বুঝছো। এবং পাস তো ইনশাল্লাহ এমনিতেই হয়ে যাবে। তো আজকে আমরা বেসিক কি দিচ্ছি, বেসিক ইলেকট্রিসিটি। বেসিক ইলেকট্রিসিটি কিন্তু আমি এ প্লাস পাওয়ার জন্য সাজেশনটা দিয়েছিলাম। তোমরা যদি খুঁজে না পাও আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে দেখে নিবা। অতিসংখ্য সংক্ষিপ্ত এবং রচনামূলকের জন্য। এবং বেসিক ইলেকট্রিসিটি যারা শুধু পাস করতে যাচ্ছ, আজকে ক্লাস দেখো, আমি রচনাগুলো কয়েকটা করাই দিচ্ছি। দেন যদি সংক্ষিপ্ত অতিসংক্ষিপ্ত দরকার হয় তোমরা রেসপন্স করো, কমেন্ট করো। যদি শেয়ার বেশি হয়, রেসপন্স বেশি হয়, কমেন্ট বেশি আসে, তাহলে আমি আজকে ফ্রিতে দিয়ে দিব তোমাদের, বুঝছো। এটা তোমাদের উপর সম্পূর্ণটা ডিপেন্ড করবে। আচ্ছা, যাই হোক, আচ্ছা, আচ্ছা, দেখো, আমার পিসিটাতে একটু অন করে নেই, ক্লাসটা দেখতে সুবিধা হবে আমার, কমেন্টগুলো দেখতে। কেন রে বাবা, তাড়াতাড়ি আয় না। হ্যাঁ, চলে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আল্লাহ, রাইহান ইসলাম, রাইহান ইসলাম আমাদেরকে ডিব্বা বলতেছে। আসলে তাদের তাদের দোষ নাই, দোষ হচ্ছে তাদের ভিতরে থাকা রক্তের। আশা করি ক্লিয়ার। তো তোমরা জানো যে বেসিক ইলেকট্রিসিটি পঞ্চম অধ্যায় থেকে একটা রচনামূলক প্রশ্ন আসবে, যেটা হচ্ছে 8 মার্ক। খুবই সহজ প্রশ্ন, সার্কিটের ম্যাথ। এগুলো তোমরা জানো যারা করছো আর কি, যে কতটা ইজি, আর এগুলো অনেক সহজভাবেও করা যায়। তো যেহেতু তোমরা ডিপ্লোমাতে কেবল প্রথম দ্বিতীয় সেমিস্টার, তো তোমাদের ওই যে শর্ট করে লিখলে আসলে 8 মার্ক দিবে না, যার কারণে তোমাকে একটু বিস্তারিত লিখতে হবে, বুঝছো। তো আমরা ক্যালকুলেটরে এগুলো হিসাব কিন্তু বা মুখে মুখেও করতে পারি। তো আমরা আমাদের 8 মার্ক পাওয়ার জন্য যেটা প্রয়োজন সেটা আমরা করব আজকে, বুঝছো। আমরা একটু ডিটেলসে লিখবো আর কি, খাতায় লেখা ট্রাই করব। তো আমি সেভাবেই করাই দিচ্ছি। আর এই সময় আসে অত শর্টকাট খুঁজতে যাইও না, যে পরীক্ষা আমি শর্ট করে দেবো, এটা করবো ওটা করবো, ওভাবে করতে যাইও না, বুঝছো। যদি ফুল মার্ক পেতে চাও আমি যেভাবে করাচ্ছি তোমরা এভাবে করে যাবা। তো আমি একটা সার্কিটে তোমাদের একটা সার্কিট আগে করাই, সেই সার্কিট দিয়ে তোমাদের একাধিক সার্কিট কিভাবে করা যায় আমি বুঝাই দেবো। তোমরা একটু মনোযোগ সহকারে ক্লাসটা দেখো। আচ্ছা, অধ্যায় 5। অধ্যায় কি? অধ্যায় হচ্ছে 5। তো এখান থেকে আমরা যেগুলো করব সেটা হচ্ছে রচনা। 8 মার্কের জন্য। কয় মার্কের জন্য ভাইয়া? 8 মার্কের জন্য রচনা। 8 মার্কের জন্য রচনা। তো তোমরা জানো যে 90 মার্কের লিখিত পরীক্ষা
এখান থেকে তোমাদের 72 পাইলে হচ্ছে প্লাস, বুঝছো? আর রচনা এখান থেকে তোমাদের থাকবে, যেহেতু 4 ক্রেডিটের সাবজেক্ট, রচনা থাকবে তোমাদের হচ্ছে 60টা। 60টার মধ্যে দিতে হবে তোমাদের 5টা, 5 আসতে 40 মার্ক। মানে তোমাদের এখানে মার্ক আসবে কত জানো? 5 আসতে 40 মার্ক। আচ্ছা, এটা হচ্ছে রচনা। তো 60টা প্রশ্ন দিবে, আমি 60টাই কমন দিব, তোমাদের 60টাই কমন দিব, কিন্তু তুমি 2টা দিবা না। কয়টা দিবা? 5টা, বুঝছো? 60টাই কমন দিব, তোমরা কয়টা লিখবা পরীক্ষার খাতায়? 5টা। তাহলে 2টা বাদ গেল, 5টা লিখলে তোমরা কি রচনামূলকে 40 মার্ক পাবা। আর এই 40 মার্ক পাইলেই কিন্তু প্লাস, 40 মার্ক যদি শুধু অ্যাটেন্ড করো তাও তুমি পাস হতে পারবা। এই 40-এর মধ্যে পাস কত জানো? 90-এর মধ্যে পাস কত? 36 মার্ক। পাস হচ্ছে 36 মার্ক, আর প্লাস হচ্ছে কত? 72 মার্ক। তো তুমি যদি এই রচনা আমি যেগুলো দিচ্ছি, তুমি যদি রচনাগুলো শুধু করে যাও, যেহেতু এগুলো সহজ জিনিস, তো এগুলো যদি করে যাও তাও তুমি পাস করতে পারবা। আর অতিসীমিত সংক্ষিপ্ততা আছে, সেগুলো আমি 100% কমন দিয়ে থাকি, তোমরা অলরেডি জানো। আমাদের যে যারা সাজেশন বইটা কিনছো, দেখি সাজেশন বইটা, আমাদের এই সাজেশন বইটা যারা কিনছো, এখানে দেখো খুবই শর্ট করে দেওয়া আছে 2-1টা করে প্রশ্ন, বুঝছো? এই সাজেশন বই যারা নিছো 350 টাকা দিয়ে, এই সাজেশন বই যাদের কাছে আছে তারা 100% অতিসীমিত সংক্ষিপ্ত কমন পাবে, এবং সেখানেও তারা ফুল অ্যান্সার করতে পারবে। তাহলে এ প্লাস এমনিতেই আসবে, চোখ বন্ধ করে এ প্লাস চলে আসবে এই সাবজেক্টে। তো তোমাদের বলেছিলাম যে এই সাজেশন বইটা মিস করিও না, নিয়ে নাও, বুঝছো? মাত্র 350 টাকায় সাজেশন বই তো পাচ্ছ। আবার আমাদের যে রেকর্ডেড ক্লাসগুলো রয়েছে এবং শর্ট সাজেশন, পিডিএফ, হ্যান্ড নোট সবগুলোই আমরা আমাদের যে প্রাইভেট গ্রুপ রয়েছে, সাজেশন প্রাইভেট গ্রুপ, সেখানে সম্পূর্ণ ডিটেলসে ফ্রিতেই দিয়ে দিচ্ছি, বুঝছো? যারা সাজেশন বই নিচ্ছে সারা বাংলাদেশ থেকে আমাদের কাছে, যারা সাজেশন বই নিচ্ছে তাদেরকে নিয়ে একটা আমরা গ্রুপ খুলছি, সেখানে ডিটেলসে আলোচনার পাশাপাশি যা কিছু দরকার হচ্ছে আমি ফ্রিতেই দিয়ে দিচ্ছি। এমনও স্টুডেন্ট আছে যে কোর্স করে না, প্রাইভেট পড়ে না, কিছুই করে না, শুধু আমাদের সাজেশন বইটা নিয়ে ওই গ্রুপের মাধ্যমে, ওই গ্রুপের মধ্যে আর যাবতীয় কিছু ফ্রিতে নিয়ে নিচ্ছে, বুঝছো? ক্লাস বলো, যেটাই প্রবলেম হচ্ছে ওই গ্রুপেই সমাধান করে নিচ্ছে। তাহলে 350 টাকায় তোমাদের সবগুলো ডিটেলসে ক্লিয়ার হচ্ছে। যেখানে তুমি একটা কোর্স করলে 2500 টাকা লাগে, 1500 টাকা লাগে বা 1200 টাকা লাগে, সবগুলোর জিনিসগুলোই ওই 350 টাকার ভিতরে কভার করে নিচ্ছে, বুঝছো? তো তোমরাও নিতে পারো কোর্সের পাশাপাশি। যারা কোর্স নিতে চাও, কোর্স নিলে তো সবগুলোই ফ্রি পাবা, সবগুলোই হেল্প পাবা। আর যারা শুধু সাজেশন বই 350 টাকা দিয়ে নিয়ে সবগুলোই কভার করতে যাচ্ছ, তারপরেও তোমাদের সুযোগ আছে, তোমরা নিতে পারো। তো অবশ্যই মেসেজ করবা। আচ্ছা দেখো, তো প্রথমে আমরা 60টা রচনার মধ্যে আমি একটা কমন দিচ্ছি, এটা ভালো করে আগে দেখো। 8 মার্কের জন্য 8 মার্ক, বুঝছো? আচ্ছা, স্যার উপবৃত্তি কবে পাবো? এই কয়েকদিনের মধ্যেই তোমাদের উপবৃত্তি দিবে। যদি দেয় তোমাদের 2-1-এর মধ্যেই দিবে, আর না দিলে একদম ভোটের পর, বুঝছো? আচ্ছা, তো সার্কিটটা এরকম, তোমাদের একটা সার্কিট, একটা সার্কিট যদি তুমি বোঝো, বুঝছো, পৃথিবীর যতগুলো আছে সবগুলো করতে পারবা, তোমাদের ডিপ্লোমাতে যেগুলো আসে আর কি। হ্যাঁ, তো আমি একটা আগে সুন্দর করে করাই, দেন আমি এটার মাধ্যমে অনেকগুলো সার্কিট বুঝাই দিচ্ছি। যে এটাই যে হুবহু পরীক্ষা আসবে এমনটা না, আমি দেখো তোমাদের বুঝাই দিচ্ছি, কথাগুলো বলতেছি। আমার এই যে এখানে তোমরা যারা ক্লাস দেখতেছো, আমার কথাগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। শুধু ক্লাস দেখলে হবে না, অবশ্যই আমি কি বলতেছি না বলতেছি এগুলো শুনতে হবে তোমাদের, এবং রেসপন্স করতে হবে। যে এটা হচ্ছে লোড বা ব্যাটারি, এখানে ভোল্ট দেওয়া আছে কত, তোমাদের বইয়ে দেখো খুঁজে পাবা, 220 ভোল্ট। হ্যাঁ, বাসাবাড়িতে সাধারণত 220ই থাকে, 220, 30। আচ্ছা, এটা হচ্ছে তোমার 1 ওহম। আমি ওহমগুলো দিচ্ছি না, একক যেটা, আচ্ছা না দিলে আবার অনেকে ভুল ধরতে পারো। ওহমগুলো দিচ্ছি, এখানে সমস্যা নেই। এটা হচ্ছে 2, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 9, তারপর 3, 6, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 8, আর কিছু না, বুঝছো? আচ্ছা, এটাই
ছিল বইয়ে, হুবহু তোমরা 15 নম্বরে দেখতে পারবা, উদাহরণ 15, বুঝছো? আচ্ছা, তো এখানে তোমাদের প্রশ্নগুলো কি কি থাকতে পারে, যেমন এই প্রশ্নটাতে, এই ম্যাথটাতে যে প্রশ্নগুলো তোমাদের সমাধান করতে বলছে সেগুলো হচ্ছে সমতুল্য রেজিস্ট্যান্স, মানে এখানে যতগুলো রোধ রয়েছে, রোধ বা রেজিস্ট্যান্স যতগুলো রোধ রয়েছে, এই যে বাধাগুলো যতগুলো রয়েছে, এখানে একটা মান দেই নাই রে, 16, এটার মান হচ্ছে 16, যতগুলো এখানে রোধ রয়েছে সবগুলোকে আমাদের একত্রিত করতে হবে, এটা হচ্ছে কি সমতুল্য রোধ বা রেজিস্ট্যান্স। তারপর আমাদের মোট কারেন্ট বার করতে হবে, দেন এই যে 16 ওহম রোধটা দেখতেছো এর ভেতরে দিয়ে প্রবাহিত কারেন্ট বা ভোল্টেজ ড্রপের মান বার করতে হবে। তো প্রথমত প্রশ্ন যেটাই বলুক, আমাদের প্রথমত যেটা কাজ, যে এখানে যতগুলো রোধ রয়েছে বোঝার চেষ্টা করো, যতগুলো রোধ রয়েছে, যেমন এখানে একটা, এখানে দুইটা, এখানে এখানে, সবগুলোকে একটাতে রূপান্তর করতে হবে, সবগুলোকে এক জায়গায় করতে হবে। তো এগুলো কিভাবে করবা দেখো, ম্যাথগুলো বেশি বুঝি না, আচ্ছা সমস্যা নেই, একটু ওয়েট করো, যেন 5টা কমন দেবে। হ্যাঁ অবশ্যই আমি 5টাই কমন দিব। আল্লাহ। আচ্ছা দেখো, তো এই ম্যাথটা যারা বোঝো না, গোলমাল করে ফেলো যে কোন রোডটার হিসাব করতেছি না করতেছি, তাদের জন্য আর কি সহজ করার জন্য আমি এই প্রত্যেকটা রোধের একটা করে নাম দেই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যেমন এই যে এখান থেকে যেহেতু এটা শুরু হয়েছে, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে কি নেগেটিভ, হ্যাঁ এখানে আমরা ব্যাটারি একটা সংযোগ দিয়েছি, এখান থেকে শুরু হয়েছে, বুঝছো? এবং এটা হচ্ছে প্রথম, মানে সামনের প্রান্ত, বোঝার চেষ্টা করবা পেছনের প্রান্ত কোনটা, এটা কাজে লাগবে। দেখো, তো যেহেতু এই দিক থেকে শুরু হয়েছে, যে এই পজিটিভ, আমরা পজিটিভ থেকে হিসাবটা করি, এটা হচ্ছে নেগেটিভ। আচ্ছা, এই প্রথম রোডটা, এটাকে আমরা নাম দেই আর অন, কি বলতো, আর অন, এই নামকরণ করলে আরো সুবিধা হয়, বুঝছো? এগুলো আমি তো বললাম যে এগুলো ক্যালকুলেটর মুখে মুখে হিসাব করা যায়, কিন্তু তোমাদের জন্য 8 মার্ক যেহেতু ভাই, একটু বিস্তারিত লিখতেই হবে। আর অন, তারপর আমরা এটার নাম দেই R2, তারপর এটার নাম দেই আমরা R3, এটার নাম দেই R4, এটার নাম দেই R5, এটার নাম দেই R6, এটার নাম দেই R7, এই রোডটার নাম দেব আমরা 7 দিছি 8, আর এইটার নাম দিই আমরা R9। হ্যাঁ, আর এখানে একটা আছে শেষে, শেষে বলতে এইদিকে, এটা হচ্ছে আমরা এটার নাম দিই R10। হ্যাঁ, আচ্ছা, তো আমরা তোমাদের যেটা বললাম আমি, যে এটা হচ্ছে প্রথম, মানে সামনের প্রান্ত, এটা হচ্ছে শেষের প্রান্ত, এই দিকের গুলা, এই যে এখানে এটা হচ্ছে সামনের প্রান্ত, শেষের প্রান্ত, আমরা হিসাব করব এই শেষ থেকে, এখান, এই যে এইটা যেহেতু R10 আমরা দিয়েছি, তোমরা বলবো যে ভাই এটা শেষের প্রান্ত, কিন্তু এটার সাথে অ্যাডজাস্ট আছে, যার কারণে আমরা কি করব, এর যে একবারে শেষে প্রান্ত রয়েছে এটা সামনে, আর এই কর্নারে যে রোধগুলো রয়েছে এগুলোর হিসাব থেকে আমরা শুরু করব। দেখো, আমরা আগে কি করব, এই দুইটা রোধ কিসে আছে এটা আগে আমাদের বুঝতে হবে। এই দুইটা রোধ কিন্তু প্যারালালে আছে। এখন কিভাবে বুঝবা ভাইয়া প্যারালাল, কিভাবে বোঝা যায়? আমি কিন্তু আগের ক্লাসে বলে দিয়েছিলাম, যে দেখবা যেহেতু এই দিক থেকে আমরা চিন্তা করতেছি, এই দিক থেকে কারেন্ট ফ্লো হচ্ছে, তো এই যে এই রোধ দিয়ে কারেন্ট আসার পর, এগুলো সবগুলোর ভিতর দিয়ে কারেন্ট আসার পর, এখানে পথ দেখো একটা, এই পথটা আবার দুই ভাগে ভাগ হয়েছে, একটা হচ্ছে এই দিকে গেছে আর একটা হচ্ছে এই দিকে গেছে, মানে এই যে কারেন্ট প্রবাহের যে দিকটা, এটার দিকটা কিন্তু ভাগ হয়ে গেছে। তো যেহেতু এখানে এই দুইটা রোধ ভাগ হয়ে আছে, কারেন্ট প্রবাহের দিক দুইটা, যার কারণে এই দুইটা রোধ মনে রাখবা প্যারালাল, মানে ভাগ হয়ে গেলে প্যারালাল। আর ওই যে সোজা বরাবর যদি যায়, মনে করো এখানে একটা রোধ, আবার এখানে একটা রোধ, আবার এখানে একটা রোধ, আবার এখানে একটা রোধ, এই যে কারেন্ট প্রবাহের দিক কিন্তু একটা, এখানে কিন্তু ভাগ হয়ে নাই, এখান থেকে এর ভিতর দিয়ে গিয়ে তারপর এর ভিতর দিয়ে যাচ্ছে, এর ভিতর তারপরে এর ভিতর, মানে তার মানে এই যে রোধগুলো রয়েছে এগুলো সবগুলোই সিরিজে থাকবে, একদম সোজা বরাবর গেলে এগুলো কিসে থাকবে, সোজা বরাবর বাঁকা বরাবর, মানে পথ যদি একটা থাকে তার মানে সিরিজ, আর যদি এই যে ভাগ হয়ে যায়, এই যে এই ভাগ হয়ে যাচ্ছে তার মানে কি প্যারালাল। তো প্যারালাল থাকলে আমাদের প্যারালালের সূত্রটা কি ভাইয়া, এই দুটাকে আমরা কিভাবে করব? তো এগুলো আমরা প্রথমে লিখবো, যে প্রথমে আমরা ক নাম্বার দিই, হ্যাঁ হিসাবগুলো সুবিধার জন্য, বোঝার জন্য আর কি। তো আমরা প্রথমে যেটা লিখবো, আমরা এই দুটার হিসাব যেহেতু আগে করতে যাচ্ছি, এই দিক থেকে এগুলোর হিসাবে যাব, হ্যাঁ প্রত্যেকটা ম্যাথে সেম নিয়ম। তো এই রোডটার নাম কি বলবো, যে ভাইয়া R8, আর এইটার নাম হচ্ছে R9। তো আমরা যেটা করব, যে R8 ও R9 কিসে আছে, তোমাদের বললাম যেহেতু এখানে ভাগ হয়ে গেছে তার মানে প্যারালালে আছে। তো এখানে লিখবা যে প্যারালাল, প্যারালাল।
তো প্যারালালে থাকলে আমরা হিসাবটা কিভাবে করি বলো তো? আমাদের সূত্রটা কি ছিল? দুইটা রোধ যদি প্যারালালে থাকে তাহলে R1 ইন্টু R2, R1 প্লাস আর কি বলতো 2, দুইটা রোধ, একটা রোধ ধরলাম 1, একটা রোধ ধরলাম 2। তো যদি এইভাবে থাকে প্যারালালে থাকে ওই রকম, তাহলে এই যে সূত্রটা অ্যাপ্লাই হয়। তো এখানে দেখো কোন দুইটা রোধ, একটা হচ্ছে 8, একটা হচ্ছে 9। তার মানে এখানে কি হবে বলতো? R8 ইন্টু R9, এখানেও কি হবে R8 প্লাস R9, বুঝছো? তো এখন জাস্ট মানগুলো এখানে বসায় দিবা। কি করবা? মান বসায় দিবা। R8 এর মান কত বলো তো? R8 এর মান হচ্ছে 8 ইন্টু R9 এর মান কত? R9 এর মানও 8। নিচে হচ্ছে যোগফল, উপরে যেটা গুণ করবা নিচে ওইটা যোগ, তার মানে কি যোগ করে দাও। এখন অ্যান্সার কত আসবে? মেবি 4 আসবে, 4 ওহম রোধ। একটা অ্যান্সার হয়ে গেল, বুঝছো? আমরা এই দুইটাকে কি করলাম? একটাতে রূপান্তর করলাম। এখানে দুইটা ছিল, আমরা একটাতে করলাম, সেটা পাইলাম কত? 4 ওহম রোধ। এই যে দুইটা ছিল আমরা কি করলাম? একটাতে করলাম, সেটা হলো 4 ওহম রোধ। এখন এখানে একটা আর এখানে, তাহলে আমি বলেছি কি কারেন্ট প্রবাহের দিক যদি একটা হয় তাহলে এই দুইটা রোধ কিসে থাকবে? বলবো যে ভাইয়া সিরিজে। আমাদের ধাপে ধাপে আগাইতে হবে। তো এই দুইটা যেহেতু আমরা একটাতে রূপান্তর করছি, এটা যেহেতু সিরিজে আছে, সিরিজে হয়ে গেল। এইটা আর এইটা কি করব? এইটা আর এটা সিরিজে হওয়ার কারণে এই দুইটা রোধ আমরা আগে কি করব? যোগ করে দেব। তো এখানে আমরা এই দুইটা মিলে কত পাইছি বলতো? এই যে 4 পাইছি না? এখন এই 4 ওহম রোধ আর এই যে 6 ওহম রোধ, এই যে 6 বা R7 রোধ কিসে আছে? বলবো যে ভাইয়া সিরিজে, কারণ কারেন্ট প্রবাহের দিক কয়টা? একটা। এখানে এখানে কিন্তু ডাবল কোনো আলাদা কোনো পদ নাই। দেখো এই যে এগুলো সবগুলো মিলে এখানে আসবে, আসার পর এর ভিতর দিয়ে গিয়ে এই যে একটা পদের ভিতর দিয়ে এই দুইটা মিলে একটা হয়েছে, এই দিক দিয়ে এদিকে চলে যাবে। তার মানে এই দুইটা মিলে যে একটা আমরা পাইলাম, সেই একটা আর এই যে রোডটা দেখতেছো, এই রোডটা কিসে আছে? সিরিজে। তাহলে সিরিজে থাকলে আমাদের কি করতে হয়? খ নাম্বার আমরা যেটা করব যে আমরা এই যে 4 ওহম রোডটা যেটা পাইলাম, 4 ওহম রোড এবং কি এই যে R7 যে রোডটা রয়েছে এটা কিসে আছে? সিরিজে। এটা লিখে দিবা যে সিরিজে। তো সিরিজে থাকলে আমরা কি জানি? সিরিজের ক্ষেত্রে আমরা জানি যে এখানে যতগুলো রোধ এইভাবে সিরিজে থাকুক প্রত্যেকটারই যোগফল হচ্ছে মোট রোধের সমান, মানে যোগ করে দিলেই হয়ে যায়। তার মানে আমরা এখানে লিখবো যে দুইটা রোধের যোগফল। তো এই দুইটা মিলে আমরা পাইছিলাম 4, এই যে 4 যেটা আমি লিখে রাখছিলাম 4, আর এখানে আছে কত? 6। তার মানে আমরা যদি 4 আর 6 যোগ করে দেই তাহলে আমরা কি পাবো বলতো? আমরা পাবো হচ্ছে 10 ওহম রোধ। কত? 10 ওহম রোধ। তো দেখো তো এই দুইটা আর এইটা, এখন এই তিনটা মিলে একটা রোধ হইলো, সেটা হচ্ছে কত? 10 ওহম রোধ। এখন এখানে 10 ওহম রোধ থাকতেছে, আমি এখানে ছোট করে লিখে রাখলাম যে আমাদের এখানে একটা 10 ওহম রোধ রয়েছে। এই একটা, এই যে একটা, এই একটা, তিনটা মিলে আমাদের এখানে 10 ওহম রোধ আছে। আচ্ছা থাক, সমস্যা নেই। এখন কথা হচ্ছে ভাইয়া এই 10 ওহম রোধ এই দিক থেকে যেহেতু এগুলোর সাথে আমরা হিসাব করতে যাচ্ছি, তাহলে এখানে রোধ আবার 4টা, একবারে ঝামেলা হয়ে আছে, একটা ঘিজিমিজি। তো এই 4টার সাথে এই 10 ওহম রোধ কিভাবে আছে এটা আমরা কিভাবে বুঝবো? তো যদি এই 10 ওহম রোধ এই 4টার সাথে একবারে হিসাব করতে যাও একটু ঝামেলা হবে, যার কারণে আমাদের করতে হবে কি এই 4টা ওহম রোধকে আমাদের একটা রোধে রূপান্তর করতে হবে। তাহলে কিভাবে করব? খুবই সহজ নিয়ম। দেখো এই যে 9 আর 3 মানে R4 আর R5 কিসে আছে বলো তো? বলো যে ভাইয়া দেখো এটা লেখার দরকার নাই, তুমি এখানে মুখে মুখে হিসাব করে নিবা। দেখো 9 আর 3, এই যে এখানে কারেন্ট প্রবাহ, এখান থেকে কারেন্ট আসলো, আসায় এইটার ভিতর দিয়ে আসে, আবার এইটার ভিতর, তার মানে এই দুইটা রোধ কিসে আছে? সিরিজে আছে, কারেন্ট প্রবাহের দিকে একটা। তার মানে 9 আর 3 কত হয় বলতো? 9, 10, 11, 12 নাকি? তাহলে এই যে এই দুইটা মিলে এখানে আমরা কত ওহম রোধ পাবো? 12 ওহম রোধ। দেন এই 7 আর 5 কিসে আছে? সিরিজে আছে। তো এই 7 আর 5 কত হয়? 12। কত হয় বলতো? 12। তো দেখো তো এই যে 12 আর এই 12, তাহলে এখানে কারেন্ট প্রবাহের দিক কটা? এইদিকে একটা গেছে, এইদিকে যাচ্ছে। তার মানে এই 12 আর এই 12 কিসে আছে? প্যারালাল। তো আমাদের এই 12 আর 12কে কি করতে হবে? একটাতে রূপান্তর করতে হবে। তো আমরা 12 আর 12 যদি কি করি, গ নম্বরে 12 ওহম রোধ এবং কি আবার 12 ওহম রোধ, তাই তো? আমরা নাম দিতে পারি বা এইভাবে লিখতে পারি, সমস্যা নেই। 12 ওহম রোধ প্যারালালে আছে, প্যারালাল। আচ্ছা, প্যারালাল থাকলে আমরা কি জানি যে উপরে গুণফল নিচে যোগফল, 12 ইন্টু 12, তারপর 12 যোগ কত? 12। তো যেহেতু সেম মান, তার মানে এর অর্ধেক হবে কত? 6 ওহম রোধ।
এখন এই যে 6 ওহম রোধ, মানে এই যে সম্পূর্ণ এখানে 4টা রোধ রয়েছে, এই 4টা মিলে আমরা কত পেলাম? 6। তো এই যে 6 আর এখানে একটা, দুইটা, তিনটা, এই তিনটা মিলে কত পাইছিলাম? 10। তাহলে 6 আর 10 কিসে থাকলো? 6 আর 10 কিসে থাকলো? সিরিজে। কেমনে? এই 12টা মিলে হয়েছে এখানে একটা, মানে এই যে এইটা হয়েছে 12, আর এখানে সবগুলো এই তিনটা মিলে এখানে কত হয়েছিল বলো তো? 6। তাহলে এই যে এখানে কারেন্ট প্রবাহের দিক কয়টা হইলো? তৈরি কয়টা হইলো? 2টা। তার মানে এই 12 আর 6 কত? সিরিজে আছে। সিরিজে থাকলে আমরা কি করতে পারি? ঘ নাম্বার, যে 12 ওহম, সরি এখানে 6 আর এখানে কত ছিল? 10 ছিল। সরি, এখানে কত ছিল? এই তিনটা মিলে কত ছিল? 10। আর এই যে 12 আর 12 মিলে আমরা কত পেয়েছিলাম? এই যে 12 আর 12 মিলে আমরা কত পেয়েছিলাম? 6। তার মানে এই যে 6 আর এই 10 সিরিজে আছে। এই যে প্রবাহের দিকে একটা সিরিজে আছে। এখন সিরিজে থাকলে আমরা কি করতে পারি বলো তো? 6 এবং 6 ওহম এবং কি 10 ওহম কিসে আছে? সিরিজে। সিরিজে ওহমগুলো দিয়ে দিবা। তো সিরিজে থাকলে জাস্ট যোগ করে দিবা। তার মানে 6 যোগ কত? 10, তাহলে কত হয়? 16 ওহম রোধ। তাহলে কত হইলো? 16। মানে এই সবগুলো মিলে কত হইলো? 16 হইলো। মানে এই যে বিন্দুতে মনে করো এগুলো সবগুলো মিলে কত হইলো বলো তো? 16 হইলো। তাহলে এখানে আমরা ছোট করে লিখে রাখতে পারি, এগুলো পরে কাজে লাগবে, যে 16 ওহম রোধ। মানে এই পেছনে যতগুলো রোধ রয়েছে, পেছনে সবগুলো রোধ সবগুলোকে আমরা একটা রোধে রূপান্তর করলাম, সেটা হচ্ছে কি? 16 ওহম রোধ। তো এখন বলো তো, এই 16 ওহম রোধ এইদিকে আছে কিন্তু, হ্যাঁ, এই সবগুলো মিলে 16 ওহম রোধ। 16 আর এই যে 16 কিসে আছে? বলবো যে ভাইয়া প্যারালালে। কেমনে বুঝলা? কারণ এখানে দেখো তো, এই কারেন্টটা এইদিকে যাচ্ছে, এইদিকে আসে, এইদিকে যাবে, আবার এইদিকে যাবে। তো দুইটা পদ হচ্ছে দুইটা। তো দুইটা হলে দুই দিকে গেলে ওই রোধগুলো কিসে থাকে? প্যারালালে। দুইটা থাকলে আর একভাবে গেলে কি থাকে? সিরিজে। এটা তো সবাই জানো। তার মানে এই 16 আর 16 কিসে আছে? প্যারালাল। তো আমরা এখানে লিখতে পারি না যে 16 ইউ নাম্বার 16 রোধ এবং 16 ওহম রোধ কিসে আছে? প্যারালাল। প্যারালাল। তো প্যারালালে থাকলে আমরা কি করতে পারি বলো? প্যারালাল মানেই কি? উপরে গুণফল, নিচে হচ্ছে যোগফল। 16 ইন্টু 16 ডিভাইডেড কত? 16 যোগ 16। তার মানে কত হবে? 16 অর্ধেক 8। এগুলো মুখে মুখে হিসাব করা যায়, বললাম না। আচ্ছা, যাই হোক, 8 ওহম রোধ। তো দেখো এই যে সবগুলো মিলে পাইছিলাম আমরা 16, আর এই যে 16 প্যারালালে থাকার কারণে আমরা কত পেলাম? এখন সবগুলো মিলে কত পেলাম? 8 পাইলাম। তো এই সবগুলো কিন্তু এখানে আসে অ্যাড হইলো, কত পেলাম বলো তো? আমরা 8 পাইলাম। এখন দেখো এখানে অনেক স্টুডেন্ট ভুল করে। এই পরীক্ষার এই প্রশ্নটা এর আগের বার তোমাদের সিনিয়ররা যারা আছে তাদের ক্ষেত্রে দিয়েছিল, হুবহু এটাই, একদম এটাই, মানে এটাই আমি উঠাইছি। তো তারা ভুল করছে এই জায়গায় আসে। সবগুলো করার পর এখন যে আমরা কাজগুলো করব, এই কাজগুলো তারা ভুল করছে। ভুলটা কোথায় করছে? যে এই যে সবগুলো মিলে হয়েছিল 16, আর এই 16 মিলে আমরা কত পেয়েছি? 8। এখন এই 8, এখানে একটা রোধ, এখানে একটা রোধ, কিভাবে হিসাব করবে বুঝে না, এখানে ভুল। তো দেখো আমি যেটা বলতেছি তোমাদের, সবগুলো মিলে এই 16 আর এগুলো মিলে আমরা পাইছি কত? 8। তাহলে এই যে 8 কি আকৃতিতে আছে সার্কিটটা দেখো তো, বোঝা যাচ্ছে? এই যে 8, এখানে কত আছে? 2, এখানে কত আছে? 1। তাহলে দেখো এই সবগুলো মিলে হচ্ছে 16, আর এই 16 মিলে আমরা কত পেলাম? 8। তাহলে এখানে আমরা কত পেলাম? 8। এগুলো সবগুলো এখানে আসা হয়েছে 8। এই যে 8, আর আগে থেকে এখানে ছিল কত? 1, আর এখানে আগে থেকে কত ছিল? 2। এখন বলো তো, এই যে 2, 8 আর 1 কিসে আছে? সোজা হিসাব। সোজা হিসাব, সিরিজে আছে। কিভাবে বুঝলা? কারেন্ট প্রবাহের দিক কয়টা? একটাই তো, নাকি এখানে কি একাধিক পদ রয়েছে? এর ভিতর দিয়ে গিয়ে তারপর এখানে আসে, এর ভিতর দিয়ে গিয়ে তারপর এখানে আসে, এর ভিতর দিয়ে যাইতে হচ্ছে। তার মানে আলাদা কোনো পদ নাই। এই যে এইরকম যদি একাধিক পদ থাকে তাহলে হয় প্যারালাল, কিন্তু এখানে দিক কয়টা? একটা। তো তার মানে এই তিনটা রোধে কি এসে আছে? সিরিজে। তার মানে আমরা লিখতে পারি 1, 16 আর 2 কিসে আছে? সরি 16 না, এখন কি হবে? এখানে 8। এই 16 আর 16 মিলে কত হয়েছে? 8। এই যে 8 কিন্তু হয়েছিল। তাহলে 1 আর 8 আর 2 কিসে আছে বলতো? তাহলে 1 ওহম রোধ, তারপর 8 ওহম রোধ এবং কত? 2 ওহম রোধ কিসে আছে? সিরিজে। সিরিজে থাকলে আমরা কি করব? যোগ করে দেব। তাহলে 1 যোগ 8 যোগ 2 কত হয়? 11 ওহম রোধ। তাহলে আর কি কোনো রোধ আছে? বলবো যে ভাইয়া না। তো এই যে সর্বশেষ যে রোধটা, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার,
তো আমরা সমাধান লিখে দেব যে উত্তর সমতুল্য রেজিস্ট্যান্স আমাদের যেটা বার করতে বলছে, সমতুল্য রেজিস্ট্যান্স বা রোধ, রোধ হচ্ছে আমাদের কত, সমতুল্য রেজিস্ট্যান্স এটাকে আমরা আরটি দ্বারা প্রকাশ করি, মানে টোটাল রোধ, আরটি ইকুয়ালস টু 11 ওহম। এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। এখন কে কে বোঝো নাই কমেন্ট করো। বেসিক ক্লিয়ার করে রাখেন, পরে নিজেই শর্ট করে করতে পারবেন। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ বেসিকটাই হচ্ছে মেন এখানে রিপন ভাইয়া। তো যাই হোক, আমরা বেসিক ক্লাসগুলো আগে দিয়েছিলাম, তো এখন যতটুকু পারছি বেসিকটা ক্লিয়ার করার চেষ্টা করতেছি, যেহেতু পরীক্ষা কয়েকদিন পর। তো আশা করা যায় আমি যেভাবে বুঝাইছি সেভাবে আশা করা যায় যে অন্তত হবে। আচ্ছা, হ্যাঁ বুঝে বুঝে পড়তে হবে, এটাই হচ্ছে আমাদের সিনিয়র, উনি অনেক ভালো একটা সাজেশন দিয়েছে কমেন্টে, তোমরা অবশ্যই দেখে নিবা, বুঝছো? তো আমি এই কথাগুলো তোমাদের অলওয়েজ বলি। তো এখন যাই হোক, ভাই আমার কমেন্ট পড়েন, তোমার কমেন্টটা কোথায় ভাই? এটা তো শর্টে করা যায়। হ্যাঁ আমি তো বললাম রে ভাই, এটা তো শর্টে করা যায়। এগুলো ম্যাথ আমি তো তোমাদের বললাম, প্রথমেই বললাম এই ম্যাথগুলো আমরা মুখে মুখে হিসাব করতে পারি বা ক্যালকুলেটরে হিসাব করতে পারি শর্ট করে। তো তোমাদের এখানে ডিপ্লোমাতে হয় কি, যে যেহেতু আমরা প্রথম এই ম্যাথগুলো করতেছি, তোমাদের ক্ষেত্রে যেটা বলতেছি আমরা প্রথম এই ম্যাথগুলো করতেছি, এখন আমি যদি শর্টটা বুঝাই, ওই যে ইয়ে করে শর্টটা যদি বুঝাই এক লাইনে দুই লাইনে যেটা করা যায়, তাহলে হয় কি অনেক শিক্ষার্থী বুঝতে পারবে না। তো আমি একবারে তোমাদের সুন্দর করে বোঝাই দিলাম, এখান থেকে যদি তোমরা পারো শর্টগুলো তোমরা এমনিতে করতে পারবা, যেহেতু পরীক্ষা সামনে, আগে ওইভাবে করাইছে আবারও ওইভাবে করাই দিলাম, তোমরা এইভাবে পরীক্ষা দিয়ে আসবা, সমস্যা হবে না। আচ্ছা, আর যারা শর্টটা পারো, এখন শর্ট দিলে যে তোমাকে মার্ক দিবে না এমনটা কিন্তু না, তুমিও ফুল মার্ক পাবা, সমস্যা নেই। আচ্ছা, তো আমরা এখন এগুলো মিশাই দিচ্ছি। হ্যাঁ, তো এখন এখানে কথা হচ্ছে যে আর কি প্রশ্ন আছে এখানে, এখানে আমাদের বার করতে বলবে যে মোট কারেন্ট। তো কারেন্টের সূত্র কি বলতো, আমাদের বার করতে বলবে কি বলতো, মোট কারেন্ট। তো মোট কারেন্ট, আমরা কারেন্টের সূত্র কি জানি, আই ইকুয়ালস টু কত, আমরা ওহমের সূত্র থেকে প্রমাণ করেছিলাম, কত, ভি বাই আর না, হ্যাঁ এটাই হয়তো হবে, ভুলে যাই মাঝে মাঝে, বুঝছো? আচ্ছা, তোমরা কমেন্ট করো, যেহেতু মোট কারেন্ট আমরা এখানে আইটি দিতে পারি, টোটাল কারেন্ট। এখন এখানে জাস্ট মানগুলো বসাই দেবো। ভি এর মান কত, বললো যে ভাইয়া ভি এর মান তো এখানে প্রশ্ন দেয়াই ছিল 220 ভোল্ট, তো 220 ভোল্ট। আর রোধ, এটা হচ্ছে টোটাল রোধটা, বুঝছো? টোটাল রোধটা কত, 11। তো এটা ক্যালকুলেশন করো তো কত আসে, ক্যালকুলেশন করো। আর উপস্থিতি দিবে রে, যদি দেয় 2-1 দিনের মধ্যে দিবে, না দিলে একদম ইলেকশনের পর, বুঝছো? 20, এখানে তোমাদের কারেন্ট আসবে কত, 20 অ্যাম্পিয়ার কারেন্ট। এককগুলো অবশ্যই দিবা, যারা শেষ করবা ম্যাথগুলো অবশ্যই একক দিবা। এই যে এখানে রোধের একক কি ওহম, মানে কারেন্টের একক কি অ্যাম্পিয়ার, এই জিনিসগুলো না দিলে কিন্তু সমস্যা হবে। তো অবশ্যই এককগুলো দিবা। এই যে দুইটা অ্যান্সার হয়ে গেল। আচ্ছা, এবার আমাদের কি বার করতে বলছে এই প্রশ্নে, এবার আমাদের কি বলছে, শাখা কারেন্ট। হ্যাঁ, এখন এই যে পরবর্তী যে প্রশ্নটা, এই প্রশ্নটার জন্য আমাদের শাখা কারেন্ট লাগবে, বুঝছো? দেখো 16 ওহম রোধের মাঝে প্রবাহিত কারেন্ট, এই যে 16 ওহম কোনটা বলতো, 16 ওহম কিন্তু এই যে এইটার ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট। যদি আমাদের বলতো যে 6 ওহমের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট, বা যদি বলতো যে 1 ওহমের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট, তখনকার হিসাব আলাদা। তো দেখো, তো আমাদের যেহেতু প্রশ্নে বলছে 16 ওহম রোধের ভিতর দিয়ে কারেন্ট, ভোল্টেজ ড্রপ, কারেন্টের মান নির্ণয় করো, ভোল্টেজ ড্রপ, এখানে বলছে কারেন্টের মান নির্ণয় করো, এটাই হচ্ছে শাখা কারেন্ট। দেখো এখানে এই সবগুলো রোধেই হচ্ছে একটা শাখা। তো দেখো আমরা টোটাল যে কারেন্টটা পাইছি এটা কত বলতো, 20। তো আমরা এই যে টোটাল কারেন্টটা আমরা কত পাইছি, 20 অ্যাম্পিয়ার কারেন্ট, বুঝছো? মানে এই 20 অ্যাম্পিয়ার কারেন্ট এই দিক দিয়ে যাচ্ছে, এই দিক দিয়ে যাওয়ার পর এই দিক দিয়ে আসে, আবার এখানে আসে থামবে। কিন্তু কেন থামবে, এখানে পথ দুইটা। কারেন্ট দেখো সিরিজ সার্কিটের ক্ষেত্রে যতগুলো রোধ থাকুক না কেন, কারেন্টের মানগুলো কিন্তু সমান থাকবে, বুঝছো? কারেন্ট কোনো কমতি হবে না। এখানে 20, এই যে মোট কারেন্ট যদি 20 হয়, তাহলে এই রোধের ভিতর দিয়ে ওই 20 কারেন্টই যাবে, 20 অ্যাম্পিয়ার কারেন্টই যাবে। কিন্তু দেখো এখানে আসে পথ ভাগ হয়েছে দুইটা, একটা হচ্ছে এই দিকে, একটা যাচ্ছে এই দিকে, আর একটা যাচ্ছে কোন দিকে, এই দিকে। একটা যাচ্ছে এই দিকে,
আরেকটা যাচ্ছে এইদিকে। এখন এই যে 20 এম্পিয়ার কারেন্ট, এখন এইদিকে কতটুকু আসবে, এইদিকে কতটুকু আসবে আমরা কিন্তু নিজেরাও জানি না, জানি না। তো এখন আমাদের আলাদাভাবে কি করতে হবে, আমাদের যেহেতু এইটা প্রশ্ন বলছে এই শাখার কারেন্ট বাইর করো, তো এই শাখার আমরা কারেন্টটা বাইর করব। তো এটাই হচ্ছে কি, এগুলো হচ্ছে শাখা কারেন্ট। তো শাখা কারেন্টের জন্য খুবই সহজ সূত্র রয়েছে, সেগুলো কি ভাইয়া দেখো মিশাই দিচ্ছি। তো শাখা কারেন্ট, এখন আমরা কি করব, শাখা কারেন্ট বার করব। যাদের প্রবলেম এখানে দেখে নাও, প্রত্যেকটা ম্যাথেই সেম, বুঝছো? শাখা কারেন্ট, শাখা কারেন্ট। তো কোন শাখার কারেন্ট বার করব, এই যে 16 ওহম রোধের ভিতর দিয়ে যে কারেন্ট মানে R2, তো এই কারেন্টটার নাম দিই আমরা I2 কারেন্ট, বুঝছো? যেহেতু এটা R2 রোধ, তো আমরা এটার নাম দিই I2। তো শাখা কারেন্টের সূত্র কি, সূত্রটা লিখে দেবো আগে। আচ্ছা দেই, প্রথমে হচ্ছে কি মোট কারেন্ট, মোট কি যাদের সূত্র মনে নাই, মোট কারেন্ট ইনটু বিপরীত শাখার রোধ, বিপরীত শাখার রোধ, বুঝছো? দেখো আমি বুঝা দিচ্ছি। তারপর আবার কি নিজ শাখার রোধ, নিজ শাখার রোধ প্লাস এই যে উপরে যেটা আছে বিপরীত শাখার, এইটাই বিপরীত শাখার রোধ। দেখো তো মোট কারেন্ট, মোট কারেন্ট কত পাইছি ভাইয়া, 20 এম্পিয়ার, তাই তো? 20 এম্পিয়ার ইনটু, উপরে ইনটু নিচে হচ্ছে যোগ, বুঝছো? বিপরীত শাখার রোধ, বিপরীত শাখা কোনগুলো, এখন তুমি কোন শাখার কারেন্ট বার করবা, বলতেছো ভাইয়া এই শাখার। এই যে শাখাটা দেখতেছো, এই শাখার এগুলো হচ্ছে সামন, ওগুলো হচ্ছে পেছন। বিপরীত বলতে কি এই পেছনের যে রোধগুলো আছে, এই সবগুলো রোধের যে মানটা সেইটা। এখন এই সবগুলো রোধ মিলে আমরা হিসাব করেছিলাম, এই যে ছোট করে লিখে রাখছি কিন্তু, দেখছো 16, সবগুলো মিলে আমরা কত পাইছিলাম 16। তো এই 16ই হচ্ছে বিপরীত শাখার রোধ। তো বিপরীত শাখার রোধ কত, 16। 16 কিভাবে পাইছি, এই দুটোকে প্যারালালে করেছি, দেন এইটাকে সিরিজে করছি, এইটার সাথে কত পাইছিলাম 10, মেবি 10 পাইছিলাম। আবার এগুলোকে সম্পূর্ণগুলোকে করে আমরা পাইছিলাম 6, 6 আর 10 কত হয়, এই যে 16, মুখে মুখে হিসাব যাচ্ছে। তাহলে এই যে 16টাই হচ্ছে বিপরীত, তো 16টা এখানে বসাই দিলাম। নিজ শাখার রোধ, তাহলে কোন শাখার তুমি কারেন্ট বের করতেছো, বলতেছো ভাইয়া 16 ওহম রোধের, তাহলে এটাই হচ্ছে নিজ শাখা। নিজ শাখার রোধ কত, 16 প্লাস তারপর কি বিপরীত শাখার রোধ, এই যে বিপরীত শাখার রোধ কত পেয়েছিলাম 16, সোজা হিসাব। এখন ক্যালকুলেশন করো কত আসে দেখি। ভাইয়া খালি মেয়েদের কমেন্ট পড়ে, আমি কি এখানে তো কোনো মেয়েই নাই, আমি কার কমেন্ট বললাম হুদেই। ইন্টু 16 ডিভাইডেড 16 প্লাস 16, তাহলে 10, তাহলে কত আসতেছে বলতো 10 এম্পিয়ার কারেন্ট। এই যে টোটাল কারেন্ট ছিল 20 এম্পিয়ার, তো 20 এম্পিয়ারের 10 এম্পিয়ার এই দিকে যাবে, আমরা যেটা বাইর করলাম এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। এখন যদি প্রশ্ন হচ্ছে কি ভাইয়া, এখন প্রশ্ন আসো, দেখো আশা করি এই জিনিসগুলো বুঝছো। এখন আসো যদি প্রশ্ন অন্যভাবে দিতে পারে, এখন হচ্ছে কথা। তো আমি তোমাদের আগে দেখি সবারই কমেন্ট পড়তেছি, আবার ও বলতেছে যে এরকম এরকম কাহিনী, হ্যাঁ তোমাদের খোঁজ খবরটা আগে নেই এখানে। কমেন্ট করো, কমেন্ট করো, যদি প্রবলেম থাকে কমেন্ট করো। আমার পিসি কি রে, সমস্যাটা কি হলো, নেটওয়ার্ক কি কম? অ্যান্সার মিলছে, অ্যান্সার মিলছে। আরে অ্যান্সার তো মিলবে, অবশ্যই মিলবে, কেন মিলবে না বলো? অ্যান্সার তো অবশ্যই মিলবে। তোমরা শেয়ার করো না রে আজকে, রে আমিও শেয়ার করি নাই আজকে, তোমাদের শুধু ক্লাসই করাচ্ছি আর তোমরাও ক্লাস করতেছো সুন্দর মতো করে। ফার্স্ট করালে ভালো হয়, আর ফার্স্টে তো করাচ্ছি রে। আরো কোনো প্রশ্ন আছে বলো, বলো প্রশ্ন আছে। এখন কথা হচ্ছে, দেখো কথা কি ভাইয়া, কথা হচ্ছে যে প্রশ্নে যেহেতু বলছে যে এই যে 16 ওহম রোধের কারেন্ট বাইর করো, তার জন্য আমরা কারেন্ট বাইর করলাম। কিন্তু প্রশ্নে যদি বলতো যে এই 6 ওহম রোধের ভিতর দিয়ে কারেন্ট বাইর করো, তখন কারেন্টটা কত হইতো। দেখো এখানে হিসাবটা দেখো, তুমি আগে এই যেটাই বলুক প্রশ্নে, তুমি আগে এই শাখাটার কি করবা, কারেন্টটা বাইর করবা। যদি এই শাখার কারেন্ট বাইর করতে পারো, দেখো এই 10-20 মধ্যে 10 কারেন্ট এই দিক দিয়ে যাচ্ছে, কত এম্পিয়ার, 10 এম্পিয়ার কারেন্ট এই দিক দিয়ে যাচ্ছে। তো 20 থেকে 10 বাদ দিলে কত থাকে, 10 এম্পিয়ার কারেন্ট। তাহলে ওই 10 এম্পিয়ার কারেন্ট কোন দিকে যাবে, উড়ে উড়ে যাবে না, ওই 10 এম্পিয়ার কারেন্ট যাবে
এই পথ দিয়ে, এখানে দুইটা পথ, একটা হচ্ছে এইদিকে 10 যাচ্ছে আর বাকি থাকতেছে 10 এম্পিয়ার কারেন্ট। এই 10 এম্পিয়ার কারেন্ট এইদিকে যাবে। তো এইদিকে যাওয়ার পর এখানে যতই প্যারালালে থাক, এই পয়েন্টে যে কারেন্ট থাকবে, কারেন্টের মান থাকবে ধরো কত 10, এই পয়েন্টও সেম, কারণ প্যারালালের ক্ষেত্রে কি এই সামনের পয়েন্টে যে কারেন্ট থাকে পরবর্তী পয়েন্টে সেম একই কারেন্ট থাকবে, কারণ এখানে কারেন্ট যতই ভাগ হয়ে যাক না কেন এই বিন্দুতে আসে কিন্তু একই হচ্ছে। মনে করো এখানে নালা একটা আর এখানে পানির ড্রেন বা নালা হচ্ছে কয়টা, দুইটা। এই দুইটা নালা আবার বা ড্রেন আসে কি ওই একটা ড্রেনে আসে রূপান্তরিত হইলো। তো এখানে যতটুকু পানি থাকবে এখানেও সেম ততটুকুই পানি থাকবে, তাই তো? তাহলে এখানে যদি 10 থাকে এই পয়েন্টে কত থাকবে 10। তাহলে এখন কথা হচ্ছে এই যে 6 এর ভিতর দিয়ে কত কারেন্ট প্রবাহিত হচ্ছে, বলো যে ভাই এই যে 10 কারেন্ট প্রবাহিত হচ্ছে, এখানে তো কোনো চেঞ্জ নাই। সিরিজের ক্ষেত্রে কি কারেন্টের মান কমে না, এখানে এই সামনে যেটা থাকবে এই পিছনেও সেটা থাকবে, 10ই থাকবে। তার মানে এর ভেতর দিয়ে কত কারেন্ট ফ্লো হবে, 10 এম্পিয়ারের কারেন্ট ফ্লো হবে। তো তুমি যদি এটা বাইর করতে পারো করে, যদি এই কারেন্টটা 10 এম্পিয়ার কারেন্ট যদি মোটটা থেকে বাদ দাও, বাদ দিয়ে যেটা বিয়োগ করে, বিয়োগ তো পারো নাকি, যেটা থাকবে সেটাই হচ্ছে এই রোধের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট। একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে যে ভাইয়া এইটার ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট কত, যদি প্রশ্ন আর কি এইভাবে দেয় যে এই 1 ওহম রোধের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট কত বা শাখা কারেন্ট কত। এখন তোমাদের কথা হচ্ছে যে আমি বললাম যে প্যারালাল সার্কিটের ক্ষেত্রে যত প্যারালাল হোক সামনে যে কারেন্টটা থাকবে সামনের শাখাতে পরের শাখাতে সেম একই কারেন্ট থাকবে। বা এখানে যে 10 এম্পিয়ার 20 এম্পিয়ার কারেন্ট দেখতেছো, এই যে এই বিন্দুতে 20 এম্পিয়ার দেখতেছো, এই বিন্দুতেও তোমরা 20 এম্পিয়ার কারেন্টই পাবা। কেমনে দেখো, এখান দিয়ে আসতেছে 10 এম্পিয়ার কারেন্ট, আসে কোন দিকে যাবে, এই দিকে তো আসবে নাকি, এইদিকে আসবে 10 এম্পিয়ার কারেন্ট, এইদিকে আসলো। এখান থেকে এই যে 10 এম্পিয়ার কারেন্ট এই দিক থেকে এদের ভেতর দিয়ে আসে, আবার একত্রিত হয়ে আবার এই দিকে আসবে 10 এম্পিয়ার কারেন্ট। তাহলে এখানে দেখো তো 10 আর 10 মিলিত হয়ে গেল না, তাহলে 10 আর 10 কত হয় 20। তো এখানে যদি বলে এই শাখার কারেন্ট বার করো, শাখা কারেন্ট বার করো, তাহলে এটা তোমাকে বাইর করতেই হবে না, কারণ এই যে মোট কারেন্ট যেটা এই শাখার কারেন্টও সেম ওইটাই। আশা করি ক্লিয়ার। এখন আসো বলবে যে ভোল্টেজ ড্রপ কি বার করো, ভোল্টেজ ড্রপ বার করো, ভোল্টেজ ড্রপ। এখন কোন শাখার ভোল্টেজ ড্রপ, যেহেতু এই শাখার কারেন্ট বার করছে এই শাখার বলছে কি ভোল্টেজ ড্রপ বার করো, মানে 16 ওহম রোধের ভেতর দিয়ে বা R2 এর ভেতর দিয়ে কত ভোল্টেজ গেছে বা ভোল্টেজ ড্রপ কত, ভোল্টেজ পার্থক্য কত সেটা বার করো। তো R2 এর ভোল্টেজ ড্রপটা কত হবে বলো তো, R2 শাখার ভোল্টেজ ড্রপ, ভোল্টেজ ড্রপ, ভোল্টেজ ড্রপ কত হবে আমরা জানি যে R2 যেহেতু আমরা দেবো এখানে কত বলো তো V2, V = IR। তাহলে I এর মান কত, I এটা যেহেতু 2 দিছো তার মানে I ও 2 হবে, আরও কি হবে 2 হবে। তাহলে I2 এর মান কত, এই যে I2 এর মান কত পাইছিলাম 10 ইনটু R2 এর মান কত, এই যে R2 এর মান কত 16। তাহলে গুণ করো, যত হয় তত, যত হয় তত হচ্ছে কি তোমাদের অ্যান্সার। তো এটাই হচ্ছে কি ভোল্টেজ ড্রপ। এখন যদি বলে এই 1 ওহম রোধের ভেতর দিয়ে বা R10 এর ভেতর দিয়ে ভোল্টেজ ড্রপ কত, তাহলে R10, তাহলে ভোল্টেজ ড্রপ কি হবে বলতো V10 = IR, আমরা সূত্র যেগুলো জানি, তাহলে I10 ও হবে আর কি হবে 10 হবে। তাহলে I10 এর মান কত আমরা জানি যে এখানে মোট কারেন্ট যেটা এখানেও সেম একই কারেন্ট, তার মানে কত 20 ইনটু R10 এর মান কত 1, তাহলে 20। এই হচ্ছে ম্যাথ তোমাদের, বুঝছো? এই প্রশ্নগুলো ছাড়া তোমাদের এই ডিপ্লোমাতে আর কোনো প্রশ্ন থাকবে না, শুধু সার্কিটগুলো চেঞ্জ করে দিয়ে থাকতে পারে। সেটা হচ্ছে কি বলতো, আমি আগে মিশাই দিই, সার্কিটগুলো এভাবে থাকতে পারে। আশা করি এগুলো উঠাই নিছো তোমরা। সার্কিটগুলো কিভাবে থাকতে পারে একটু তোমাদের দেখাই দিই। সার্কিটগুলো এইভাবে একটা সার্কিট থাকতে পারে, এই যে এইদিকে একটা শর্ট সার্কিট করে দিতে পারে। এখন যদি এই শর্ট সার্কিট, হ্যাঁ ভাই সব সবুজ হয়ে আছে, কি সবুজ হয়ে আছে রে, সবই তো ঠিক আছে। সবুজটা কি হইলো, কারো কোনো প্রবলেম হইলে তোমরা বলতে পারো, সবই দিব, সবই দিব ভাইয়া। এই সেম ফর্মুলা কি সব ম্যাথে? হ্যাঁ রে বাবা, আমি তো বারবার বলতেছি। দেখো এই যে আমি যে জিনিসটা করাচ্ছি এটা কেন করাচ্ছি বলতো, পৃথিবীতে যতগুলো সার্কিটের ম্যাথ দেখ না কেন, আমি যে নিয়মে করালাম সিরিয়াল মেনটেন করে, এই নিয়মে তোমাকে সবগুলো ম্যাথ করতে হবে, করলেই তোমাদের শেষ। সব ফর্মুলাই একই, মানে যে ফর্মুলা দিয়ে করালাম সব ম্যাথের ক্ষেত্রে একই। তো দেখো এখন কথা হচ্ছে ভাইয়া, যদি এইরকম শর্ট সার্কিট দিয়ে থাকে, কি সার্কিট মানে এইরকম একটা আছে সোজা বরাবর,
তো এইরকম যদি কোনো দেখো পরীক্ষা আসতে পারে কিন্তু, তাহলে এই দুইটা রোধের হিসাব হবে না, এই দুইটা রোধের হিসাব হবে না, মানে এই দুইটা রোধ মনে করতে হবে নাই, ওই দুটো রোধ কি ওখানে নাই। কেন? কারণ দেখো তো, এই যে এই দিক থেকে আমরা জানি কারেন্ট ফলো হচ্ছে, ফলো হওয়ার পর দুইটা পথ, একটা দুইটা, এখানে আরেকটা হলো তিনটা, এখন কটা পদ হলো? তিনটা। তাহলে দেখো এই যে এইটাকে ধরলাম প্রথম পদ, এটাকে ধরলাম দ্বিতীয় পদ, এটাকে ধরলাম তৃতীয় পদ। তো প্রথম পদে আগে মনে করো কারেন্ট আসলো 10 এম্পিয়ার কারেন্ট, আস্তে আস্তে এখানে দেখতেছে রোধ, রেজিস্ট্যান্স, রোধ, রোধ মানে কি? বাধা প্রদান করা। তো যেহেতু এখানে বাধা প্রদান করতেছে, ও ভাবতেছে যেহেতু এইদিকে বাধা, আমি গেলেও আমাকে কি করবে? পিটাবে। তো আমি ওইদিকে কেন যাব? আমি আরো দুইটা পদ আছে এইদিকে যাওয়ার চেষ্টা করি। তো আমি 2 নাম্বার যে পদটা রয়েছে এই দিক থেকে যাওয়ার চেষ্টা করতেছি, এখানেও আমরা দেখতেছি বাধা। তো ও ভাবতেছে কি আমরা ওই দিকেও না যাই, আমরা কি আরেকটা পদ রয়েছে 3 নাম্বার পদ, 3 নাম্বার পদ দিয়ে যাই। তো 3 নাম্বার পদে কি কোনো বাধা আছে? না। তাহলে এখানে যে কারেন্টটা এইদিকে আসতেছে, এই কারেন্টটা দেখো তো সোজা বরাবর আসে, সোজা। এটাকে রাস্তাটাকে আমরা, এই বাঁকা রাস্তাটাকে আমরা সোজা এইভাবে করতে পারি না? করতে পারি তো। তো দেখো যেহেতু এই সোজা বরাবর আসতেছে, কোনো বাধা নাই, তাহলে ও এই রোধগুলোর ভিতর দিয়ে যাবে নাকি এই যে সোজা বরাবর যাবে? যেহেতু বাধা নাই, বলো যে ভাই যেহেতু বাধা আছে, বাধার ভেতর দিয়ে যাবে না, ও যাবে কি? সোজা বরাবর যাবে। তাহলে এই দুইটা রোধের কি কোনো কাজ হইলো এখানে? না। তাহলে আমরা যদি এইরকম সার্কিট থাকে, আমরা এই দুইটা রোধকে আমরা দেখবোই না, বলবো যে ওই দুইটা রোধ নাই ওখানে, কি ওই দুইটা রোধের কোনো হিসাবই হবে না। আশা করি ক্লিয়ার, বুঝছো? তো এই যে ম্যাথ, একটা ম্যাথ করলে ইনশাল্লাহ তোমরা সবগুলো ম্যাথ করতে পারবা, এর বাইরে আর কোনো কিছু তেমন কিছু করার দরকার নেই ভাই। এখন তোমরা প্রশ্ন করতে পারো, যদি তোমাদের প্রশ্ন থাকে যে ভাইয়া আর একটা অন্য ম্যাথ বোঝাই দেন, আমি বোঝাই দেবো, সমস্যা নেই। তোমরা প্রশ্ন করো, প্রশ্ন করো, প্রশ্ন করো। তো এইভাবে যদি কোনো শর্ট সার্কিট থাকে, সেখানে রোধ থাকলে রোধগুলোর হিসাব করবা না, এটা হচ্ছে মেইন কথা, আর কিছু না, বুঝছো? তোমরা প্রশ্ন করতে পারো। এখন আমরা পরবর্তী ম্যাথে যাব। বলো পঞ্চম অধ্যায় থেকে আর কোনো কিছু লাগবে নাকি? বলো দ্রুত দ্রুত। দ্রুত দ্রুত দ্রুত। আরেকটা ম্যাথ লাগবে? আরেকটা ম্যাথ কি লাগবে তোমাদের? ওয়ালাইকুম আসসালাম। এটাতে কোনো সমস্যা নাই ভাই, হ্যাঁ এগুলোতে সমস্যা হবে না, যারা এগুলো বুঝছো বুঝছো তাদের এগুলো হয়তো কোনো প্রবলেম হবে না। তো দেখো আমি আরেকটা ম্যাথ খুব মানে অল্প সময়ের মধ্যে করে দিচ্ছি, দেখো বেশি সময় লাগবে না। একটু অন্য টাইপের ম্যাথ করাই দিই, 23 সালে আসছিল তো। আচ্ছা দেখো, দেখে ভয় পাওয়ার কিচ্ছু নাই। হ্যাঁ এটা, আর এখানে আছে 4, তোমরা মিলাই দেখো 8, এখানে আছে 15, এখানে আছে তোমাদের 3, এখানে আছে তোমাদের 6, এগুলোই তো নাকি? আচ্ছা, তো এখানে আমাদের R5 এর ভোল্টেজ ড্রপ নির্ণয় করো। R5 কোনটা? ও এগুলো নামও দিছে, এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে তোমার R3, এটা হচ্ছে তোমার R4, এটা হচ্ছে R5। কি বলছে যে R5 এর ভেতর দিয়ে ভোল্টেজ ড্রপ কত? এই যে এটা, আচ্ছা এটাই, বুঝছো? তো যেটাই বলুক, আগে আমাদের কি করতে হবে? সবগুলো রোধ একটা রোধে রূপান্তর করতে হবে। কিভাবে? যে আমরা শেষে যাব, এটা হচ্ছে সামনের প্রান্ত, এটা শেষের প্রান্ত, তাই তো? এগুলো থেকে আমরা হিসাব করব। তো দেখো তো, এই যে কারেন্ট এইদিকে যাচ্ছে, পজিটিভ নেগেটিভ এইদিকে আসতেছে, আসার পর এইদিকে কিছু যাবে, এইদিকে যাবে, হ্যাঁ আবার এইদিকে যাবে, আবার এইদিকে যাবে। তো শেষ প্রান্ত কোনটা হলো? এইটা। তো দেখো তো এখানে পথ কটা? এইটা এইদিকে যাচ্ছে একটা পথ, এইদিকে যাচ্ছে দুইটা পথ। তাহলে এই দুইটা রোধ কিসে আছে?
বলে যে প্যারালালে আছে। তো এই যে 3 আর 6 কিসে থাকবে? প্যারালাল। তো আমরা জানি যে প্যারালাল থাকলে উপরে গুণফল, নিচে হচ্ছে কি যোগফল। হ্যাঁ, তাহলে হিসাব করে কত আসে? কত আসে রে ক্যালকুলেটর হিসেবে? হ্যাঁ, পয়েন্ট আসবে নাকি? আচ্ছা দাঁড়াও, ক্যালকুলেটর করি আগে। তাহলে এখানে আসতেছে উপরে 3 6 18 নাকি, ডিভাইডেড নিচে হচ্ছে 3 আর 6 কত হয়? 9। আরে 9 দুগুণে 18, সহজ একটা হিসাব, আর করতে পারতেছি না। দেখো তাহলে এই দুইটা মিলে আমরা কত পেলাম? 2 ওহম রোধ। তো এই 2 ওহম রোধ, এই সবগুলো এই একটা দুইটা মিলে পেলাম 2 ওহম রোধ। এই 2 ওহম রোধ এর সাথে কিসে আছে বলো তো? এই যে এখানে যে একটা রোধ রয়েছে, বলবো যে সিরিজে। কেন? কারণ এই রোধ আর এই যে রোধ, এটা কত রোধ? 8 8। আর এই দুইটা মিলে আমরা কত পাইলাম? একটা পাইছি। কত পাইছি? 2 ওহম রোধ। তাহলে দেখো তো এখানে কারেন্ট প্রবাহের দিক কয়টা থাকতেছে? দুইটা, সরি একটা। মানে এদিকে আসে, এদিকে আসে, এদিকে যাচ্ছে, এখানে কোনো এক্সট্রা পথ নাই। যদি এরকম থাকতো যে এদিকে আসে, এইদিকে যাচ্ছে কিছু, এইদিকে যাচ্ছে কিছু, এরকম যদি ভাগ হয়ে যেত দুইটা রোধের ক্ষেত্রে, সেক্ষেত্রে প্যারালাল হইতো। যেহেতু এখানে পদ একটা, তার মানে এই 2 আর 8 কিসে আছে? সিরিজ। তার মানে আমরা কি করব? 2 যোগ 8, তাহলে আমাদের কত আসে? 10। কত আসবে? 10। মানে আমরা এই যে 8 3 6 সবগুলো মিলে কত পেলাম? 10 ওহম রোধ। কত পাইছি? 10। তাহলে এই 10 আর এই যে 15 কিসে আছে? প্যারালাল। কেমনে বুঝলা? এইদিকে আসে কারেন্ট যাচ্ছে, এদিকে যাচ্ছে, 10-এর দিকে কিছু কারেন্ট যাবে, 15-এর দিকে কিছু কারেন্ট যাবে। তার মানে 15 আর 10 কিসে আছে? প্যারালাল। তো প্যারালাল থাকলে উপরে হচ্ছে গুণফল, নিচে হচ্ছে যোগফল। তো 10 ইন্টু কত? 15, নিচে কত? 10 প্লাস কত? 15। তার মানে কত আসবে বলো তো? উপরে আছে 10 ইন্টু 15, 15 আর নিচে হচ্ছে কত? 25। তার মানে আসতেছে আমাদের 6 ওহম রোধ। কি আসতেছে বলো তো? 6 ওহম রোধ। এই 3টা আর এইটা 15টা মিলে আমরা কত পেলাম? 6 ওহম রোধ। এখন এই 6 ওহম রোধ সবগুলো মিলে হলো 6, আর এই যে 4, তাহলে কিসে আছে? সিরিজে। কেমনে বুঝলা? এই যে এদিকে আসে, এদিকে, এদিকেই তো যাবে, এই সবগুলো মিলে এখানে কি হচ্ছে? কিন্তু 6। এদিকে কারেন্ট প্রবাহের দিক কয়টা হচ্ছে? একটা। তার মানে 4 আর 15 কিসে আছে? সিরিজে। তাহলে 4 যোগ কত দাও? 15। তাহলে কত হয়? 19 ওহম রোধ। তাহলে সমতুল্য রোধ কত পেলা? অতএব আরটি টোটাল রোধ হচ্ছে কত? 19 ওহম। এটা হচ্ছে কি তোমাদের অ্যান্সার। এখন শাখা কারেন্ট যদি বাইর করতে বলে, তাহলে শাখা কারেন্ট কি বাইর করা যাবে না? অবশ্যই যাবে। আচ্ছা, বুঝছো? বুঝছো? সবাই কমেন্ট করো, কমেন্ট করো। আর কিছু প্রশ্ন আছে? দেখো এইভাবে জিনিসগুলো করবা, এগুলো দিতে পারে, এগুলো করবা, আর কিছু না। বলো বলো, তাড়াতাড়ি বলো। বুঝছো? কোথায়? কি দেখা যাচ্ছে না কেন রে? আমার এখানে তো দেখা যাচ্ছে, কার ওখানে দেখা যাচ্ছে না? এই ম্যাথগুলো আরো ভালো করে করাই দেওয়া আছে। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ 2 নাম্বার 6 ইউনিটের ম্যাথ। হ্যাঁ 6 ইউনিটের ম্যাথ করাই দেবো, দেখা তো যাচ্ছে আমার এখানে। তো দেখো এগুলোই, বুঝছো? তো এগুলো তোমরা আশা করি পারবা। আর কি করাবো? তো 6 ইউনিটে যাব নাকি? আর এখানে 2 নাম্বার ম্যাথটা সলভ, মানে কোনটা যে এখানে উদাহরণে আছে কি? এটা তো সহজ রে, 2 নম্বরে যেটা ম্যাথ রয়েছে এটা তো একদম পানির মতো, খালি সিরিজে দেওয়া আছে, তাহলে তোমরা পারবা। আর কোনটা বোঝাবো? আর এখানে যদি এই প্রশ্নটা সলভ, পুরাটাই সলভ করতে চাও, এখানে বলছে যে R5 এর ভিতর তোমাদের ভোল্টেজ ড্রপ কত। তো অবশ্যই R5 এ তোমাদের কি করতে হবে? শাখা কারেন্টটা বাইর করতে হবে। দেন তোমাকে কি করতে হবে? শাখা কারেন্টটা বাইর করার পর ওখানে ভোল্টেজ ড্রপটা বাইর করতে হবে। শাখা কারেন্টের সূত্র লিখে দিয়েছিলাম যে মোট কারেন্ট বিপরীত শাখার, প্রথমে হচ্ছে মোট কারেন্ট, তারপর হচ্ছে কি বিপরীত শাখার রোধ, তারপর হচ্ছে নিজ শাখার রোধ। এগুলোই 6 ইউনিটে যান। হ্যাঁ অবশ্যই 6 ইউনিটে এখন যাবো আমরা, আর কিছু না। যেটা এখানে একজন বললো যে 1 নম্বরে, ওটা তো সিরিজের একটা ম্যাথ, ওটা তো একদম সহজ একটা ম্যাথ। হ্যাঁ ওটা তোমরা করে নিও, ওগুলো পারবা এগুলা। আচ্ছা, তো 6 ইউনিটে বার করো। 2টা ম্যাথ তোমরা কমন পাইলে ইনশাল্লাহ এখান থেকে এমনিতেই পাস হয়ে যাবে, সমস্যা নেই।
তো দেখো 6 ইউনিটের ম্যাথও খুবই সহজ, আমি একটা করে দিচ্ছি, সবগুলো পারবা তোমরা করতে। আচ্ছা, অধ্যায় 6, যদি এই দিকের অধ্যায়গুলো লাগে তোমরা কমেন্ট করতে পারো, সমস্যা নেই। অধ্যায় হচ্ছে 6। আচ্ছা দেখো, তো এখানে একটা তোমাদের ম্যাথটা আগে লিখে দিই, এগুলো ম্যাথ না লিখলে আবার হবে না। যে একটি ছাত্রী নিবাসে 40টি কক্ষে কি বলছে, 40টি কক্ষে 40 ওয়াট, এককগুলো একটু মনে দেখার চেষ্টা করবো। 40 ওয়াট এর 40টি, বাপ রে বাপ, সবই 40টি বাতি, 40টি বাতি আছে, 40টি কি আছে, বাতি আছে। এবং কি বলছে, কমন রুমে, দেখো আলাদার কিছু নেই, দেখো কি বলছে, কমন রুমে 80 ওয়ার্ডের কি 10টি কমন রুম বলছে, কিন্তু এখানে একটা খেলা আছে, দেখো 10টি পাখা, তারপর কি হচ্ছে, কমা ছাত্রী নিবাসে, এই যে এখানেও বোঝার ব্যাপার আছে, 1.5 এইচপি হর্স পাওয়ার, অশ্ব ক্ষমতা, এইচপি এর কি বলছে, একটি পানির পাম্প, ও 5 এম্পিয়ার 220 ভোল্টের টিভি আছে, 5 এম্পিয়ারে 220 ভোল্ট, কমা 200 ভোল্ট এর টিভি আছে, সকল লোড দৈনিক মানে প্রতিদিন, দৈনিক 6 ঘন্টা, তোমরা মিলার চেষ্টা করো, 6 ঘন্টা চলে, প্রতি ইউনিট বিদ্যুতের দাম হচ্ছে 5 টাকা হলে নভেম্বর মাসের বিদ্যুৎ বিল কত, প্রতি ইউনিটে কত, 5 টাকা, মনে রাখো 5 টাকা। আর কি বলছে, নভেম্বর কি বলছে, 23 নভেম্বর, 23 সালে নভেম্বর, বুঝছো, 2023 সালের, বুঝছো। তো এইগুলো শর্ট করে লিখে দিলাম। তো এগুলোর হিসাবগুলো পরে, এগুলো আমরা পরে আসতেছি। আগে যতগুলো লোড রয়েছে এগুলোর আমাদের ব্যয়িত পাওয়ার বা এনার্জিটা আমাদেরকে আগে কি করতে হবে, বাইর করতে হবে, মোট ব্যয়িত শক্তিটা আমাকে বার করতে হবে। এখানে যতগুলো লোড রয়েছে, লোড বলতে ওই যে বাতি, ফ্যান, হ্যাঁ, তারপর টিভি, এগুলোকে বোঝাচ্ছি। তো যতগুলো এখানে লোড রয়েছে সবগুলোর আমাদের যে ব্যয়িত যে এনার্জিটা রয়েছে, এটা বা শক্তিটা রয়েছে, এটাকে আমাদের আগে কি করতে হবে, বাইর করতে হবে। তো আমরা একবারে করে ফেলি, এগুলো ম্যাথ বেশি টাইম নেওয়ার দরকার নেই। তোমরা যদি এই ম্যাথগুলোতে তোমরা সময় বাঁচাতে পারো, তাহলে তোমরা বাকি যে প্রশ্নগুলো রয়েছে এগুলো ভালো করে লিখতে পারবা। তো এগুলো একবারে শর্ট করে করা দিচ্ছি। তাহলে দেখো, দৈনিক আমাদের যে খরচটা হয়েছে, দৈনিক মোট ব্যয়িত পাওয়ার, হ্যাঁ, ব্যয়িত এনার্জি বা শক্তি, এটাকে ই দ্বারা প্রকাশ করা হয়। তো মোট শক্তি কিভাবে হিসাব করবে, দেখো, তো একটি ছাত্রী নিবাসে 40টি কক্ষে, একটি ছাত্রী নিবাস হোক আর ছাত্র নিবাস হোক, ডাজেন্ট ম্যাটার, ওটা বড় ফ্যাক্ট না। কথা হচ্ছে যে রুম কয়টা আছে, দেখো 40টি কক্ষে মানে 40টি রুমে 40 ওয়াটের 40টি বাতি আছে, 40 ওয়াটের 40টি কক্ষে 40 ওয়াটের 40টি বাতি আছে। তো আমাদের এই সবগুলোকে গুণ করতে হবে, বাতির হিসাবটা যদি আমরা করতে চাই।
40টি কক্ষে 40 ওয়াটের, কত ওয়াটের? 40 ওয়াটের ইন্টু 40টি বাতি, কয়টি বাতি? 40টি বাতি। এটা হিসাব করতে হবে একবারে, বুঝছো? আচ্ছা, এখানে বইয়ে হয়তো তোমাদের ভুল দেওয়া থাকতে পারে কিছু কিছু, তোমরা আগে আমরা ম্যাথটা করি, তারপর আমরা অ্যান্সার মিলাচ্ছি, সমস্যা নেই। দেন এটার হিসাব গেল। তারপর কি আছে যে কমন রুমে 80 ওয়াটের 10টি পাখা আছে। কমন রুম, দেখো এখানে বলছিল 40টি কক্ষে, 40টি, বোঝার চেষ্টা করো, এটা এখানে বলছিল কি 40টি কক্ষে, আর এখানে বলছে কি কমন রুমে। তাহলে কমন রুম মানে কয়টা কক্ষ? আমরা এখানে দেখো কয়টা রুম ছিল এটাকে কিন্তু আমরা গুণ দিয়েছি। তাহলে এখানে বলছে কি কমন রুমে 80 ওয়াটের 10টি পাখা, তার মানে এগুলো যোগ হবে। কমন রুম মানে কয়টা রুম? একটা রুম, কমন রুম ইন্টু 80 ওয়াটের ইন্টু কয়টি পাখা, সংখ্যাটা কত? 10টি পাখা, এই যে 10, বুঝছো? এখানে অনেকেই ভুল করে কি যে 40 এখানে গুণ দেয়, কারণ 40 দেখো কি বলছে যে একটি ছাত্রী নিবাসে 40টি কক্ষ আছে, 40টি কক্ষে 40 ওয়াটের 40টি বাতি আছে, ওই ওখানকার হিসাব এখানেই শেষ। এই যে এই হিসাবটা কিন্তু এখানে আলাদা, যে এখানে বলছে কি কমন রুমে 80 ওয়াটের 10টি পাখা, তার মানে কমন রুম বলতে কয়টা রুম? একটা রুম 80 ওয়াটের 10টি পাখা, তারপর প্লাস চিহ্ন দিবা। দেন এবার আসো 10টি পাখা, আবার ছাত্রী নিবাসে কি বলছে যে 1.5 এইচপি অশ্ব ক্ষমতা এর কি আছে? একটি পানির পাম্প ছাত্রী নিবাসে টোটালটাতে ছাত্রী নিবাসে 40টি কক্ষ আছে। তাহলে ছাত্রী নিবাসে এখানে কক্ষ কয়টা হবে? একটাই হয়তো হবে, কারণ যেহেতু বলছে যে ছাত্রী নিবাসে 1.5 এইচপি এর একটি পানির পাম্প আছে, ছাত্রী নিবাস টোটালটাতে একটি, মানে কক্ষ কয়টা থেকে থাক, টোটাল ছাত্রী নিবাসে কয়টি পানির পাম্প আছে? একটি। তার মানে এখানে ওই যে 40টি ছাত্রী নিবাস বলছে, দেখে যে 40 গুণ হবে পাম্পের সাথে, এটা কিন্তু দেওয়া যাবে না। তার মানে কি বলছে যে ছাত্রী নিবাসে 1.5 এইচপি এর একটি পানির পাম্প আছে। ছাত্রী নিবাস বলতে কয়টা ছাত্রী নিবাস? এখানে তো একটাই ছাত্রী নিবাস, তার মানে 1 ইন্টু কত আছে বলতো? 1.5 এইচপি। কিন্তু আমরা হিসাব করতেছি কিন্তু ওয়াটের, কিসের হিসাব করতেছি দেখো তো? ওয়াটের হিসাব করতেছি, কিন্তু এখানে দেওয়া আছে এইচপি। এইচপি কে যদি তুমি ওয়াটে আনতে চাও, এই এইচপির সাথে কত গুণ দিতে হয়? 746। এটা তোমাদের মনে রাখতে হবে, 746 গুণ দিবা, তাহলে ওয়াটে চলে আসবে। এইচপিটা কিসে আসবে? ওয়াটে। তোমাদের একক যদি সেম না রাখো তাহলে ম্যাথ কিন্তু ভুল। তুমি যে এগুলোর যে হিসাবে করতেছো এগুলোকে সেম একই হিসাবে করতে হবে। তাহলে এত ওয়াটের হয়ে গেল, এত ওয়াটের একটি পানির পাম্প আছে, কয়টি পানির পাম্প? ইন্টু একটি পানির পাম্প রয়েছে, একটি কি পানির পাম্প রয়েছে, প্লাস তারপর কি বলছে যে ও 5 এম্পিয়ারের 200 ভোল্টের টিভি আছে। তো ছাত্রী নিবাসে 5 এম্পিয়ারের 200 ভোল্ট এর টিভি আছে। কয়টি টিভি আছে এখানে কি বলে নাই? আমি কি প্রশ্ন লিখতে কি গোলমাল করছি নাকি? একটি পানির পাম্প, ছাত্রী নিবাসে এত ওয়াটের একটি পানির পাম্প, 5 এম্পিয়ার এত ভোল্টের একটি টিভি রয়েছে। আচ্ছা, তাহলে দেখো কি বলছে এখানে? ছাত্রী নিবাসে মানে রুম কয়টা, এবং ছাত্রী নিবাসে কয়টা রুম থেকে ডাজন্ট ম্যাটার, এখানে বলছে শুধু ছাত্রী নিবাসে একটা টিভি রয়েছে। তার মানে কি ছাত্রী নিবাস কয়টা? একটা, ইনটু কত ওয়ার্ডের? এখানে ওয়ার্ড নাই, আছে 5 এম্পিয়ার। এখন এম্পিয়ারটাকে তোমাদের অবশ্যই ওয়ার্ডে আনতে হবে, একক সেম রাখতে হবে। তাহলে এম্পিয়ারটাকে যদি ওয়ার্ডে আনতে চাও, এম্পিয়ারটাকে ভোল্টের সাথে গুণ দিতে হবে। এম্পিয়ারকে যদি, আবার বলতেছি, এম্পিয়ারকে যদি তুমি ওয়ার্ডে আনতে চাও তাহলে তোমাকে ভোল্ট দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে ভোল্ট কত বলতো? 200 ভোল্ট। 200 দ্বারা গুণ করলে তোমাদের কিসে আসবে? ওয়ার্ডে চলে আসবে। তো এখন দেখো আমরা যেটা করব এখানে, যে 5 ইন্টু 200, হ্যাঁ 200 দিব, তাহলে এত ওয়ার্ডে চলে আসলো। কয়টি টিভি? এখানে টিভি তো বলে নাই যে এতগুলো টিভি, যেহেতু বলে নাই তার মানে একটি টিভি। কয়টি টিভি? একটি টিভি রয়েছে। তারপর আর তো কোনো নাই। দৈনিক কয় ঘন্টা চলে? 6 ঘন্টা। আমরা 6 ঘন্টার পরে আসতেছি, আগে আমরা এটাকে ক্যালকুলেশন করি। এটা ক্যালকুলেশন করো তো, মোট কত আসে? দেখো মোট কত আসে, এগুলো হিসাব করো। দেখো সবাই বোঝার ট্রাই করো, যদি না বুঝে থাকো আমাকে বলো। প্রশ্ন যদি ভাই এখানে না বুঝো, ম্যাথ খুবই সহজ,
প্রশ্নটাই হচ্ছে ডিফিকাল্ট করে দেয় প্রত্যেকবার পরীক্ষায়, এখানেই শিক্ষার্থী ভুল করে আসে। তো অবশ্যই প্রশ্ন তোমাকে বুঝতে হবে, কি বলছে নাই বলে হুদাই বসাই দিলে কিন্তু হবে না। তো দেখো এগুলো যদি আমরা হিসাব করি কত আসে, কি রে এতক্ষণ লাগে, আমার তো এতক্ষণ হয়ে যাইতো। আচ্ছা দেখো 40 ইন্টু 40 ইন্টু কত 40 ব্র্যাকেট ক্লোজ, তারপর কি আছে প্লাস 1 ইন্টু 80 ইন্টু 10, তার মানে কত 80 ইন্টু 10 ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, তারপর কি প্লাস, তারপর কত আছে দাঁড়াও আমি একবার হিসাব করে নিই, মিলাই দেখো, তারপর কত আছে 1.5 ইন্টু কত 746, 746 প্লাস তারপর কত আছে ব্র্যাকেট ক্লোজ 5 ইন্টু 200, তোমার কত হচ্ছে 66,919 এত, বুঝছো? এখন এই যে মানটা পাইলা না, এটা কিন্তু আমরা কি পেলাম ওয়াট পাইলাম, কি পাইলাম ওয়াট পাইলাম। এখন এই যে সবগুলোই কত ঘন্টা দৈনিক, কত ঘন্টা দৈনিক যেহেতু হিসাব করতেছে কয় ঘন্টা চলছে, বলতেছো ভাইয়া দৈনিক চলছে হচ্ছে এই যে 6 ঘন্টা, এগুলোর সাথে তোমরা কি করবা 6 গুণ দিয়ে দেবা ইন্টু 6, তাহলে 6 গুণ দাও কত আসে, অনেকগুলো সংখ্যা আসবে, আচ্ছা ইন্টু 6, তার মানে আসতেছে আমাদের এই যে, তাহলে এখন দেখো প্রথমে একক ছিল কি ওয়াট, এখন তুমি ঘন্টা কি করছো গুণ করে দিছো, তার মানে তোমাকে ঘন্টার একক কি এইচ আওয়ার, তো এইটা তোমাকে এর সাথে গুণ করে দিতে হবে, এত ওয়াট আওয়ার, বুঝছো? এখন এটা ছিল কি ওয়াট আওয়ার, এটাকে তোমাকে কি 1000 দ্বারা ভাগ করে কিলো ওয়াট আওয়ারে নিয়ে আসতে হবে। তো তুমি যদি এখন 1000 দ্বারা ভাগ করো এটাকে, তাহলে তোমার যে মানটা আসবে, দেখো স্টেপ বাই স্টেপ করে দিচ্ছি, এগুলো ভুল করবো না, 401.14 এত কিলো ওয়াট আওয়ার, এটা হচ্ছে কি তোমাদের এই যে দৈনিক যেটা খরচ হচ্ছে সেটা, এটা আমরা পাইলাম। এখন তোমাকে এখানে বাইর করতে বলছে কি যে নভেম্বর মাসের 23 সালের নভেম্বর মাসে, এখন নভেম্বর বললে 23 সাল হোক আর ওই যে যেটাই সাল হোক ওটা ম্যাটার করে না, ম্যাটার করে কোথায় যখন ফেব্রুয়ারি বলে তখন, লিপ ইয়ার হলে তোমাদের 29 না হলে 28, তো যেহেতু ফেব্রুয়ারি বলে নাই ফেব্রুয়ারি হিসেবে বাদ, তো নভেম্বর মাসে তোমাদের কত দিন এবং কয় টাকা, এগুলো সবগুলোই এটার সাথে গুণ করতে হবে। এখন তাহলে তোমাদের বৈদ্যুতিক বিলটা বাইর হয়ে আসবে। এখন বলো তো নভেম্বর মাসের কত দিন, নভেম্বর মাসে কি কয়দিন হয়েছে, এক মাসে কয়দিন হয়েছে, কিভাবে হিসাব করবা দেখো, এই যে উপরে এটা হচ্ছে জানুয়ারি, নিচেরটা হচ্ছে ফেব্রুয়ারি, তো উপরে যেগুলো মান আছে সেগুলো হচ্ছে 31 আর নিচে যেগুলো আছে সেগুলো হবে 30, তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই, আবার উপরে আগস্ট জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, মানে এই যে নিচে চলে গেছে নিচের, তো নিচে গেলে কি 30, তার মানে নভেম্বর মাসে কয়দিন ছিল 30 দিন, তাহলে ওই 30 দিন আর 5 টাকা আর এই যে মানটা রয়েছে এটা গুণ করে দিবা, তাহলে তোমাদের কত টাকা খরচ হয়েছে সেটা তোমরা পাবা। অতএব তোমাদের বৈদ্যুতিক বিলটা যেটা সেটা হবে তোমার কত বলো তো, বিল হবে কত, এই যে 5 টাকা 5 ইন্টু নভেম্বর মাসে কত দিন 30 দিন, তারপর এই যে কিলোওয়াট আওয়ার যেটা পাইছো মোট ব্যয়িত যে পাওয়ার শক্তিটা এনার্জিটা সেটা এখানে গুণ করে দেবা, তাহলে তোমাদের কি আসবে এখানে টাকা চলে আসবে। তো টাকা কত আসে ইন্টু 5 ইন্টু কত 30, তাহলে তোমাদের টাকা আসতেছে 602271 এত টাকা, এটা হচ্ছে তোমাদের কি ভাইয়া অ্যান্সার। এখন যদি তোমরা বুঝতে না পারো তোমরা রেসপন্স করো, এটা হচ্ছে কি তোমাদের টাকা। লাইভের প্রবলেম হচ্ছে রে, আরে ওয়াইফাই কেবলটা খুলে দেওয়া লাগতো ওদের, ওই যে হয়তো তোমরা বলবা না নেটওয়ার্কের প্রবলেম হলো, তো তোমাদের বলতে বলছিলাম। আর এখানে তোমাদের বইয়ে কত টাকা দেওয়া আছে, বইয়ে আছে, বইয়ের টাকা কিন্তু ভুল আছে, দেখো বইয়ের একটা জিনিস ভুল করেছে, সেটা কি বলতো, যার কারণে বইয়ের আনসারের সাথে তোমাদের মিলতেছে না। এখন বইয়ে ভুলটা কোথায় তোমাদের একটু বলে দিই, যে এখানে প্রথমে যে বাতির হিসাবটা করছে 40 ইন্টু 40 দিছে শুধু, তো দেখো এখানে কি বলছে যে একটি ছাত্রী নিবাসে 40টি কক্ষে 40 ওয়ার্ডের 40টি বাতি আছে, তো আমাদের কয়টি কক্ষ কয় ওয়ার্ডের বাতি এবং
কয়টি বাতি, এগুলো সবগুলো গুণ করতে হয়। তো দেখো বইয়ে কিন্তু আর এই কক্ষটা বা যে কোনো একটা গুণ করে নাই, শুধু গুণ দিছে কি 40x40, যার কারণে ওদের মানটা কিন্তু আলাদা হচ্ছে। এই জিনিসটা তোমরা একটু ভালো করে অ্যানালাইজ করে দেখো। আমরা যেটা করছি এটা হচ্ছে সঠিক অ্যান্সার। আশা করি ক্লিয়ার হয়েছে, বুঝছো? আচ্ছা, তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট করো। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকতে তো পারে, পারে না? অবশ্যই কমেন্ট করো থাকলে। কোনটা বোঝো নাই রে? হ্যাঁ, আচ্ছা দেখো, তোমরা কি করবা, আগে প্রশ্নটা পড়বা যে একটি ছাত্রী নিবাসে 40টি কক্ষে 40 ওয়াটের 40টি বাতি রয়েছে, তো 3টাকে গুণ করতে হবে তোমাদের। মানে গুণ করবা কি কি, মানে কক্ষ কয়টা বা রুম কয়টা, রুম সংখ্যা ইনটু ওয়াট, কত ওয়াটের, এই ওয়াট গুণ দিবা, রুম সংখ্যা ইনটু ওয়াট ইনটু কতটি বাতি, এই সংখ্যাটা গুণ দিবা, 3টা গুণ করবা। তারপর বাতির হিসাবটা চলে গেল, তারপর প্লাস দিবা। তারপর কি আছে, কমন রুমে 80 ওয়ার্ডের 10টি পাখা রয়েছে, এখন পাখার হিসাব। তাহলে দেখো কমন রুম মানে রুম সংখ্যা কয়টা, 1 ইনটু ওয়াট ইনটু কতটি রয়েছে, এইটা গুণ দিবা। তাহলে এই যে গুণ দিছি, এই যে কমন রুম মানে একটি রুম, 80 ইনটু 10, এটা গেল কি পাখার হিসাব। এবার আসো ছাত্রী নিবাসে মানে সম্পূর্ণ নিবাসটাতে ম্যাচটাতে কি রয়েছে, একটি পাম রয়েছে, কি রয়েছে, একটি পাম রয়েছে। তাহলে সম্পূর্ণ রুমে মানে সম্পূর্ণ নিবাস মানে কয়টা, একটা, যার কারণে এখানে রুম সংখ্যা কয়টা হয়েছে, একটা, ইনটু কোথায় সরি একটা ইনটু কত, এত এসপি অশ্ব ক্ষমতার পাম। তাহলে যদি এসপি থাকে, এসপির সাথে এটাকে আমাদের ওয়ার্ডে নিয়ে আসতে হয়, ওয়াট এই যে বাকি এগুলোর মান কি ওয়ার্ডে আছে না, এটা আছে এসপি, তাহলে আলাদা হয়ে যাচ্ছে না, মান কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। তো এই এসপিটাকে যদি তুমি ওয়ার্ডে আনতে চাও, তোমাকে 746 দ্বারা গুণ করতে হবে। তারপর এটা গুণ করলাম আমরা, এটা পাইলাম কি ওয়াট পাইলাম। এখন বলো তো এখানে কয়টি পাম্প রয়েছে, একটি পানির পাম্প রয়েছে, তার মানে কি 1 গুণ হবে কয়টি, এই যে টিটা এখানে সবার শেষে গুণ। আচ্ছা, এটা হলো পাম্পের হিসাব। তারপর 5 অ্যাম্পিয়ারের কত 200 ভোল্টের একটি টিভি রয়েছে, তাহলে একটি টিভি রয়েছে, বা এখানে সংখ্যা যেহেতু বলে নাই তার মানে আমরা একটাই ধরে নেব। তো যেহেতু এখানে কি বলছে কমন রুম মানে একটি রুম 5 অ্যাম্পিয়ার, যেহেতু অ্যাম্পিয়ার আছে, এখন অ্যাম্পিয়ারকে আমাদের ওয়ার্ডে নিয়ে আসতে হবে। যেমন আমরা এইচপি কে ওয়ার্ডে নিয়ে আসছি, অ্যাম্পিয়ারকে আমাদের ওয়ার্ডে নিয়ে আসতে হবে। অ্যাম্পিয়ারকে যদি ওয়ার্ডে নিয়ে আসতে চাও, ওর যে ভোল্টটা থাকবে সেই ভোল্টটা তোমরা কি করবা, গুণ করে দিবা। তো ভোল্টটা যদি আমরা গুণ করে দিই, তাহলে 5 আর ভোল্ট এই যে 200 গুণ করলে আমাদের ওয়ার্ডে চলে আসতেছে। এখন টিভি কয়টা, একটা, এই যে সবার শেষে কয়টা, এটা গুণ করতে হবে। গুণ করার পর সবগুলো হিসাব করলে তোমাদের এত ওয়াট চলে আসবে। এখন ওয়াট আসলো, এখন দৈনিক কত ঘন্টা করে চলছে, ঘন্টাটা যোগ করে গুণ করে দিতে হবে। ঘন্টা কত, 6 ঘন্টা, এর সাথে আমরা 6 ঘন্টা যদি 6 যদি গুণ করে দিই, আমাদের এই মানটা আসবে। তাহলে একক কি হয়ে গেল, ওয়াট ইনটু আওয়ার, তাহলে ওয়াট আওয়ার হয়ে গেল, ঘন্টা হয়ে গেল ওয়াট আওয়ার। এখন এটাকে আমাদের কিলোতে করতে হবে, 1000 দ্বারা ভাগ করলে এত কিলো ওয়াট আওয়ার আসবে। এখন এই মানটাকে আমাদের কি করতে হবে, যে কয় টাকা এবং নভেম্বর মাসের কয় দিন, এক মাসে যেহেতু বৈদ্যুতিক টাকা হিসাব বার করতে বলছে, নভেম্বর মাসে 30 দিন, 30 ইন্টু 5 টাকা ইন্টু কত কিলো ওয়াট আওয়ার যে এনার্জিটা, সেই এনার্জিটা আমাদের এখানে সবগুলো গুণ করে দিতে হবে। গুণ করলে আমাদের যে টাকাটা আসবে, যে মানটা আসবে, এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। আশা করি বুঝছো, এবার বুঝছো রে? বাংলা ইংলিশ কি এক লেখছি, দেখো তো, মানে ওই যে 5 টাকা এখানে দিছি এটা, আরে বাবা তোমরা একটু বুঝে নিবা না রে, বাংলা ইংলিশ মানে এই সবগুলো তো আমি ঠিকই লিখছিলাম না, সবগুলো তো ইংলিশে আছে, সবগুলো ইংলিশ আছে, এখানে শুধু 5 লিখছিলাম। এটা এটা আরে কেন বাংলা হয় রে, এগুলো সবই ইংলিশ, নাও ইংলিশে করে দিলাম, সবে এখন ইংলিশ আছে তাই না, এখন ঠিক আছে। দেখো কই আর তো বাংলা ইংলিশ থাকতেছে না। আচ্ছা 1000 গুণ না রে বোকা, হ্যাঁ আমি তো 6 আওয়ারটা দেখো 2টা প্রশ্ন পাইছি, আমি একবারে লাস্টে তো গুণ করে দিলাম, এই যে এত ওয়াট, হ্যাঁ এইটাকে আমরা সবগুলো আমরা কিন্তু চাইলে এর সাথে 6 গুণ, এর সাথে 6 গুণ, এর সাথে 6 গুণ, এর সাথে 6 গুণ দিতে পারতাম না,
আমরা কিন্তু দেই নাই। আমরা কি করছি, আগে এই টোটাল হিসাবটা করছি, এই হিসাবটা করার পর একবারে 6 গুণ দিয়ে দিছি, তাহলে এই মানটা আসলো। ও এই 30 হয়ে গেছে, বাংলা ইংলিশ সরি মিস্টেক। তো এবার ঠিক আছে নাকি? আচ্ছা দেখো, তো আমরা এগুলো সবগুলো হিসাব করে আমরা কিন্তু এই যে 6 ঘন্টাটা সবার শেষে গুণ দিলাম। এখন তুমি যদি বলো যে ভাইয়া না, আমি এইটাকে আগে কিলো করব, কিলো ওয়াট করব, ওয়াট করার পর আমরা 6 গুণ দেবো, তাও হবে, সমস্যা নেই। বা তুমি বলতে চাচ্ছ যে কিলো ওয়াট আসলো, আমি 6টা কিলো ওয়াট 6 এখানে গুণ না দিয়ে আমি এখানে গুণ দেবো, তাও হবে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, বুঝছো? তুমি কোথায় গুণ দাও, যেহেতু গুণের ব্যাপার, যেখানেই গুণ দাও হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা, আর যে বললো যে কোথায় 1000 গুণ দেই নেই, আমরা যদি এই যে ওয়াট আওয়ার আছে এইটাকে যদি আমরা কিলো ওয়াট আওয়ার নিয়ে আসি, এইটাকে আমাদের 1000 দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে, বুঝছো? এখানে গুণ না, 1000 দ্বারা গুণ করলে অনেক আসে। এটাকে যদি আমরা কিলো ওয়াট আওয়ার নিয়ে আসি, তাহলে আমাদের কি করতে হবে, 1000 দ্বারা ভাগ করতে হবে। 41514 ডিভাইডেড 1000, তাহলে আমাদের মান আসবে কত বলো তো, 4, এই যে মান আসবে। তাহলে একক কি হয়ে যাবে, ওয়াট, কিলো ওয়াট আওয়ার, কিলো ওয়াট আওয়ার। হ্যাঁ দেখছো, কিলো ওয়াট কি আসবে, আওয়ার। এটাই। আর কিছু প্রশ্ন, আর কি প্রবলেম আছে বলো তো? হ্যাঁ ঠিক আছে, এবার নাও। মানে এরা বুঝে, মানে তোমরা কি ছোট বাচ্চা নাকি রে? তোমরা কি ছোট বাচ্চা বলো তো? এগুলো তোমরা নিজেরাই ঠিক করে নিবো, সমস্যা নেই। ওরা তো বোঝাই যাচ্ছে যে এখানে। আচ্ছা যাই হোক, ওগুলো মিস্টেক হয়, বুঝছো? এই যে মিস্টেক না হলে তুমি কমেন্টটা করতো না, আমি কমেন্ট দেখতে পারতাম না। ভাই আগে 1000 দ্বারা ভাগ করে তারপর 6 গুণ করা যাবে, অবশ্যই যাবে, কেন যাবে না? তোমাদের তো বললাম রে ভাই, গুণের সময় ওগুলো ব্যাপার না। তুমি হ্যাঁ, গুণের সময় তুমি কোথায় কখন করো ওটা ব্যাপার না। তুমি বলতে চাচ্ছ যে এটাকে আমরা 1000 দ্বারা ভাগ করব, মানে তখন এটাকে 1000 দ্বারা ভাগ করলে তোমার যে মানটা হিসাব করো তো, এই যে এটা 1000 দ্বারা ভাগ করতে যাচ্ছ, তাহলে এটা একক আসবে কি, কিলোওয়াট। মানটা কত আসে বলো তো, বলো বলো, 66.991। আচ্ছা, এত কিলো ওয়াট আসতেছে। তুমি এটাকে 6 দ্বারা গুণ করো, দেখো কত আসে, 6 দ্বারা গুণ করো, কত আসবে, এইটাই, এই যে মানটা ঘুরে উল্টে এই মানটাই আসতেছে, দেখছো 514। দেখো দেখো তো, গুণ করলাম, এই ঘুরে উল্টে একই মান আসলো না, একই মান আসলো না? তুমি চেষ্টা করো, দেখবা যে 6 কোথায় গুণ দেওয়া, যাওয়া সমস্যা নেই, গুণ দিলেই হইলো, কোথায় যে কোনো একটা জায়গায় ঘন্টাটা তোমাকে গুণ দিতে হবে, প্রশ্নে যে ঘন্টা থাকবে এটা তোমাকে গুণ দিতে হবে, সমস্যা নেই, বুঝছো? আর কিছু প্রবলেম? বলো বলো বলো, তাহলে শেষ নাকি? তাহলে এখানে আমাদের যে জিনিসগুলো মনে রাখতে হবে সেগুলো হচ্ছে কি বলতো, আবারও বলতেছি, যে এম্পিয়ার যদি থাকে, এম্পিয়ার থাকলে আমাদের কি করতে হবে, এম্পিয়ার থাকলে ভোল্ট দ্বারা ওকে গুণ করতে হবে। এম্পিয়ার যদি থাকে আমাদের কি করতে হবে, ভোল্ট দ্বারা এই এম্পিয়ারটাকে ওয়ার্ডে আনার জন্য আমাকে এই ভোল্ট দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে, যেমন আমরা এখানে করছি, বুঝছো? আচ্ছা, আর যদি এইচপি থাকে, এই মানগুলো যদি খালি মনে রাখতে পারো, যদি এইচপি থাকে তাহলে এইচপি দ্বারা আমাকে কি করতে হবে, এই এইচপির সাথে 746, এইটা মুখস্থ করতে হবে। এই এইচপির সাথে আমাদের এক্সট্রা ভাবে 746 গুণ করতে হবে, তাহলে ওয়ার্ডে আসবে। মানে এইচপি থাকলে যদি তুমি 746 দ্বারা গুণ করো তাহলে ওয়ার্ডে আনতে পারবা, আর যদি অ্যাম্পিয়ার থাকে তাহলে তুমি যদি ভোল্ট গুণ দাও তাহলে তুমি ওয়ার্ডে আনতে পারবা। অ্যাম্পিয়ার থাকলে ভোল্ট গুণ করতে হবে, এইচপি থাকলে অশ্ব ক্ষমতা, এইচপি প্রশ্নে কিন্তু অশ্ব ক্ষমতা বাংলায় বলতে পারে, অশ্ব ক্ষমতা থাকলে 746, এটা মুখস্থ করো, 746 দ্বারা গুণ করতে হবে, এই দুইটা এক্সট্রা কাজ, তাছাড়া সবগুলোই কিন্তু একই আছে, বুঝছো? এই ছিল তোমাদের 6 অধ্যায় ম্যাথ। আর কোনো, আশা করি কারো কোনো প্রবলেম হবে না। হ্যাঁ কোন মান, মান একে আসবে ভাইয়া? হ্যাঁ অবশ্যই মান আসবে। কোথায়, কোন মান 746? এই মানটা, এটা তো কোথাও বইয়ে থাকবে না, এটা তোমাকে মুখস্থ করতে হবে, যে অশ্ব ক্ষমতা থাকলে 746 গুণ করতেই হবে। এটা মান কোথা থেকে আসে আসুক, ওটা পরের হিসাব, বুঝছো? এটা তোমার মুখস্থ করতে হবে, এই 746 তোমাকে মনে রাখতে হবে, যে অন
নামাজের বিরতি দেন, শেষ করাই দেবো, নামাজ নামাজ একবারে পড়ে নেব, আমি শেষ করাই দিচ্ছি। আচ্ছা, আর কোনো আশা করি কারো কোনো প্রবলেম নাই। দেখো তোমরা যদি এই যে প্রথমে ম্যাথগুলি দেখো, এখানে বলেই দেওয়া আছে যে এনার্জি পাওয়ার, এনার্জিটা কিভাবে পাবা, তোমাকে পাওয়ারটা পাওয়ারের সাথে সময় গুণ করতে হবে। আচ্ছা, তারপর এইচপি, 1 এইচপি সমান হচ্ছে 746 ওয়াট। দেখছো 1 এইচপি সমান কত, 746 ওয়াট। এবং তাহলে তোমাদের কি আসবে, কিলো ওয়াট আওয়ারে আসবে যদি ঘন্টা গুণ দাও। এখানে দেখা যাচ্ছে যে 1 এইচপি সমান হচ্ছে কত, এইচপি বলতে অশ্ব ক্ষমতা, সাথে যদি গুণ দাও 746 ওয়াট চলে আসবে। আচ্ছা, এখন যতই এইচপি অশ্ব ক্ষমতা থাক, তার সাথে আমাদের 746 গুণ করতে হবে, তাহলে আমাদের ওয়ার্ডে চলে আসবে, এটাই, আর কিছু না। আর কি করাবো তোমাদের? আচ্ছা, এখন দেখো তোমাদের একটু সাজেশন দিয়ে নিই, অনেক সময় হয়ে গেলো, আর কি ক্লাস নেই, দেখি আরো সময় আছে তো, পরের ক্লাসে না হয় পরের। তোমরা যদি এই দুইটা প্রশ্ন তো কমন পাইলা, মানে কত, 16 মার্ক, 16 মার্ক কিন্তু পাইলা, বুঝছো, 16 মার্ক কিন্তু পাইলা। এখন 4 অধ্যায়ে যেগুলো আছে, 4 অধ্যায়ে কি আছে রে, 4 অধ্যায়ে তো সহজ একটা মনে হয় প্রমাণ আছে, দেখি করাই দিই। 4 অধ্যায়ে কার দরকার, বাইর করো। খুবই সহজ, আমি শর্ট করে বোঝা দিচ্ছি। আমাদের হ্যান্ড নোট দরকার হলে অবশ্যই কমেন্ট করো, সমস্যা নেই। যদি তোমরা শেয়ারটার করো তাহলে দিয়ে দেবো ফ্রিতে, যদি না করো তাহলে দিয়ে দেবো না। 4 অধ্যায় তো সহজ একটা অধ্যায় রে। দেখো একটা প্রমাণই আছে, সেটা হচ্ছে মনে হয় যে জুলের সূত্র, এটা এবার অনেক ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, আমি সাজেশন দিয়ে দিয়েছিলাম যে জুলের সূত্রটা কি। জুলের যে প্রথম সূত্র, এখানে 3টা সূত্র আছে, 3টা সূত্র তোমাকে একটু কষ্ট করে মনে রাখতে হবে। 3টা সূত্র, এগুলো তোমাদের অতি সীমিত আছে, আর অতি সীমিত যারা পড়ছো তারা তো ভালো করছো, নাই পড়ো তাহলে এখানে পড়তে হবে যে জুলের প্রথম সূত্রটা, মানে জুলের যে সূত্রটা ছিল এটা তোমাকে প্রতিপাদন করতে হবে 4 অধ্যায়ে। 4 অধ্যায়ে জুলের যে সূত্রটা ছিল এটা তোমাকে প্রতিপাদন করে দেখাইতে হবে। জুলের সূত্র সেটা কি ছিল বলতো, জুলের তাপীয় সূত্র হবে এখানে, H ইকুয়ালস টু কত, এখানে তোমাদের মানটা আসে, এখানে মানটা দেওয়া নেই, কত আসে রে, 4.2 এরকম আসবে। হ্যাঁ, মান আসে একবারে 0.24 I² RT। এই যে এটা, এই প্রমাণটা বুঝছো, এটাকে আবার এভাবেও করা যায়। H ইকুয়ালস টু কত বলতো, I² RT ডিভাইডেড J। হ্যাঁ, J এর মান কত, 4.2 জুল। তো এই যে 4.2 1/4.2 করলে তোমাদের এই মানটা আসে 0.24, এই মানটা আসে, বুঝছো। যাই হোক, আমরা যেটাই দেখ, আমরা আগে প্রমাণটা শুরু করব কিভাবে, যে আমাদের জুলের যে প্রথম সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো আগে আমরা লিখবো। তো প্রথম সূত্রটা আমাদের কি বলছিল, যে একটা পরিবাহীর রোধ তড়িৎ প্রবাহের সময় অপরিবর্তিত থাকলে, পরিবাহীর রোধ সময় অপরিবর্তিত থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহের কারেন্টের বর্গের সমানুপাতিক। দেখো বুঝাই দিচ্ছি, একটা পরিবাহী, একটা কি পরিবাহী বা তার, কি বলতো, তার। তো এই পরিবাহীতে কি কি উপাদান থাকে, একটা হচ্ছে কি, এদিকে কি প্রবাহিত হবে, কারেন্ট। হ্যাঁ, একটা পরিবাহীর মধ্যে একটা বাধা থাকে, রোধ, রেজিস্ট্যান্স, বাধা থাকে। তারপর কি থাকে, কারেন্ট থাকে, বাধা থাকে, সময় কতক্ষণ ধরে একটা পরিবাহীতে প্রবাহিত হচ্ছে কারেন্ট, সময় থাকে টি। তারপর আপেক্ষিক রোধ থাকে রো। দেন আর কি থাকে, উৎপন্ন তাপ, এই যে তাপ, এই তাপটা এগুলোর সাথে কিভাবে সম্পর্কযুক্ত, এই কারেন্টের সাথে আপেক্ষিক রোধের সাথে কিভাবে সম্পর্কযুক্ত, বা আপেক্ষিক রোধ দিলাম না এখন, কিভাবে সম্পর্কযুক্ত এই তাপ, এগুলো আমাদের বাইর করতে হবে। তো প্রথম যে সূত্রটা বলছে জুলের প্রথম সূত্র, দেখো আমি বাংলা কথা লিখতেছি না, লিখতে গেলে অনেক সময় লাগবে। সেটা হচ্ছে কি, যে এই পরিবাহীতে যদি তোমাদের রোধ এবং সময় স্থির থাকে, কনস্ট্যান্ট থাকে, স্থির স্থির থাকে, তাহলে এই পরিবাহীতে যে প্রবাহিত কারেন্ট রয়েছে বা এখানে যে উৎপন্ন তাপটা থাকবে, এই তাপটা কি কারেন্টের বর্গের সমানুপাতিক। এটা হচ্ছে প্রথম সূত্র। উৎপন্ন তাপ, এই যদি একটি পরিবাহীতে কারেন্ট প্রবাহের সময় যদি কি থাকে, রোধ আর সময় স্থির থাকে, তাহলে ওই পরিবাহীতে যে উৎপন্ন তাপটা হবে, এই তাপটা কারেন্টের বর্গের সমানুপাতিক। তার মানে আমরা লিখতে পারি যে উৎপন্ন তাপ সমানুপাতিক কি কারেন্টের বর্গ I²। তাহলে স্থির কি 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 রে, কি বললা,
তাহলে স্থির কি কি বলতো, বা কনস্ট্যান্ট কি কি? স্থির কি কি বলছি, যে রোধ আর সময়, কি সময়, রোধ আর কি সময় যদি কি থাকে, স্থির থাকে, এগুলো লিখতে হবে। আগে সংজ্ঞাটা লিখবা, যে একটি পরিবাহীতে কারেন্ট প্রবাহের সময় যদি ওই পরিবাহীর রোধ আর সময় কনস্ট্যান্ট থাকে বা স্থির থাকে, তাহলে ওই পরিবাহীর উৎপন্ন তাপ কারেন্টের বর্গের সমানুপাতিক। শেষ। দেখো আমি একবার দেখছি সংজ্ঞাটা কি বলছে, আমি এখান থেকে কিন্তু বুঝাই দিচ্ছি। এটা কিভাবে সম্ভব, তুমি যদি এই জিনিসগুলো বুঝে বুঝে পড়ো, তোমাকে কিন্তু মুখস্থ করতে হয় না এই ব্যাপারগুলো, বুঝছো? তোমার কিন্তু মুখস্থ করার প্রয়োজন হয় না। আচ্ছা, তো দেখো এখানে দেখে দেখে বলবা, এই যে উৎপন্ন তাপটা কোন কোন উপাদানের সাথে নির্ভরশীল, একটা হচ্ছে রোধ, একটা হচ্ছে সময়, একটা হচ্ছে কারেন্ট, এগুলোর সাথে কি নির্ভরশীল। তো কিভাবে নির্ভরশীল, রোধের জুলের যে তাপীয় সূত্রটা রয়েছে, সূত্রের মাধ্যমে প্রকাশ করতে হবে। তো প্রথম যে সূত্রটা, এই সূত্রটা বলছে কি, একটা পরিবাহীতে যদি এই যে রোধ আর সময় স্থির থাকে, তাহলে ওই পরিবাহীর যে উৎপন্ন তাপ রয়েছে, উৎপন্ন তাপ কারেন্টের বর্গের সমানুপাতিক। এই যে সমানুপাতিক চিহ্ন দিয়ে দিচ্ছি। তারপর 2 নম্বর সূত্রতে কি বলছে ভাইয়া, 2 নম্বর সূত্রতে বলছে যে ওই পরিবাহীর, দেখো ওই পরিবাহীর যদি এবার সময় আর কারেন্ট স্থির থাকে, তাহলে সময় আর কারেন্ট যদি স্থির থাকে, তাহলে আর একটা উপাদান থাকতেছে, একটা হচ্ছে রোধ। তাহলে এই রোধটা কি হবে, তোমার উৎপন্ন তাপের সাথে কি হবে, রোধের সমানুপাতিক। যদি রোধ বাড়ে, কিভাবে সমানুপাতিক হয় ভাই, একটা পরিবাহীতে তুমি কি করতেছো, অনেকক্ষণ ধরে তুমি একটা পরিবাহীর মাধ্যমে একটা লোড জ্বালাচ্ছ বা একটা বাল্ব জ্বালাচ্ছ, তো তোমরা দেখবা যে তারটা কিছু না হলেও গরম হয়। যদি তারটা মনে করো একটু নর্মাল হয়, দেখবা যদি বেশিক্ষণ ধরে তুমি কি করো, একটা তারের মাধ্যমে কি একটা বাল্ব জ্বালাও, তাহলে তারটা দেখবা গরম হচ্ছে। তার মানে ওখানে উৎপন্ন তাপ হচ্ছে, যত বেশি তুমি বাল্ব জ্বালাচ্ছ, তত বেশি তাপ উৎপন্ন হচ্ছে, তাই না? তার মানে দুইটাই সমানুপাতিক। এই কারণে বলছে জুল দ্বিতীয় সূত্রে, যদি সময় আর কারেন্টের মানগুলো কি থাকে, স্থির থাকে, একই থাকে, স্থির থাকে, তাহলে ওই পরিবের উৎপন্ন তাপ রোধের সাথে সমানুপাতিক। তার মানে আমরা লিখতে পারি, যদি রোধ বাড়ে তাহলে তাপটাও কি বাড়বে, তার মানে উৎপন্ন তাপ রোধের সমানুপাতিক। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে স্থির কি কি, এটা লিখতে হবে অবশ্যই। তো স্থির কি কি, কারেন্ট আর সময় স্থির, এগুলো তোমাদের কি করতে হবে, লিখতে হবে। এবার 3 নম্বরে আসো। 3 নম্বরে কি বলছে ভাইয়া, 3 নম্বরে বলছে যে একটি পরিবাহীর যদি এবার কারেন্ট আর কি রোধ, যদি কি থাকে, কারেন্ট আর রোধ যদি কি থাকে, স্থির থাকে। প্রথমে দেখলাম এইটার এইটা স্থির, তারপরে দেখলাম এইটার এটা স্থির, এবার দেখবো এইটার এইটা স্থির। মানে ঘুরতেছে এইভাবে, দেখো কিভাবে মজার না? দেখো তো, প্রথমে দেখলাম এইটার এইটা স্থির, তারপর দেখলাম এইটার এইটা স্থির, এবার দেখবো আমরা এইটা আর এইটা স্থির। দেখো খুব সহজভাবে বোঝা দিচ্ছি। এবার দেখো, কারেন্ট আর রোধ যদি স্থির থাকে, তাহলে ওই পরিবাহী যদি অনেকক্ষণ ধরে তুমি বেশি সময় ধরে কি করো, বেশি সময় ধরে কারেন্ট প্রবাহিত করো, তাহলে ওই পরিবেশ যত বেশিক্ষণ তুমি কারেন্ট প্রবাহিত করবা বা লোড জ্বালাবা, তত বেশি গরম হবে। তার মানে সেখানে উৎপন্ন তাপটা কি হবে, উৎপন্ন তাপটা সময়ের সমানুপাতিক হবে। তার মানে আমরা লিখতে পারি যে উৎপন্ন তাপ সমানুপাতিক কি, সময়। যত সময় ধরে তুমি একটা কি করবা, কারেন্ট প্রবাহিত করবা, তত সময়, মানে যত বেশি সময় কারেন্ট প্রবাহিত করবা, তত বেশি উৎপন্ন তাপ হবে। তো যার কারণে দুইটা কি সমানুপাতিক। কিন্তু স্থির রাখতে হবে কাকে কাকে, স্থির রাখতে হবে স্থির কারেন্ট আর কি রোধ। যদি এই দুইটা জিনিস স্থির থাকে, তাহলে কি যত সময় ধরে তুমি কি করবা, কারেন্ট প্রবাহিত করবা, বা যত সময় ধরে তুমি লোড জ্বালাবা, যত বেশি সময় ধরে লোড জ্বালাবা, তত বেশি কি হবে, উৎপন্ন তাপ তৈরি হবে। যার কারণে কি উৎপন্ন তাপ সময়ের কি সমানুপাতিক, সময়ের সাথে সমানুপাতিক। এখন এই 3টা সমীকরণে কি করবা, সমন্বয় করবা। তাহলে 1 নং, 1, 2 ও 3 নং সমীকরণ হতে দেখো কিভাবে করবা, যে জিনিসগুলো সেম সেগুলোকে আগে লিখবা একটাতে। আচ্ছা, তারপর যেগুলো ভিন্ন এগুলোকে গুণ করে দিবা। তাহলে আই স্কোয়ার আর টি, এগুলো ভিন্ন, গুণ করে দিবা। সমানুপাতিক তোমাকে ইকুয়েশনে আনতে হবে, সমীকরণে আনতে হবে, এই যে সমান চিহ্ন আনতে হবে। সমান চিহ্ন আনার জন্য তোমাকে এখানে একটা ধ্রুবক ভাগ করে দিতে হবে। সেটা কি বলতো, আমরা জানি, হ্যাঁ, উৎপন্ন তাপ জুলের ক্ষেত্রে আমরা জানি কি, যে একটা, যেহেতু জুলের সূত্র এভাবে মনে রাখতে পারো, যেহেতু জুল বলতেছে, তার মানে কি যে একটা বা জুল একটা আমাদের কি করতে হবে, ভাগ দিলেই আমরা কি সমানুপাতিকটাকে উঠাই দিতে পারবো। আচ্ছা, এখন যেটা করবা, জের যে মানটা রয়েছে, কত মান, 4.2 জুল।
তো এই যে মানটাকে তোমরা এখন এখানে বসাই দিবা, তাহলে তোমরা যেটা পাবা সেটা হচ্ছে কি বলতো, আই স্কোয়ার আর টি ডিভাইডেড 4.2। এভাবেও তুমি অ্যান্সার করে দিতে পারো। বা দেখো এই 1/4টাকে আমরা সরি 4.2টাকে আমরা এভাবে লিখতে পারি না, 1/4.2 ইন্টু আই স্কোয়ার আর টি। বলবো যে ভাইয়া অবশ্যই লেখা যায়, এগুলো এখানে থাকে আর উপরে থাকে একই কথা। 1/4.2 মানে কত? তুমি যদি এখন ক্যালকুলেটরে চাপো, দেখো তোমাদের আসবে যে 1/4.2, তোমাদের মান আসতেছে কত? 0.23। কত আসতেছে? 0.238। এখন অনেকগুলো 2-3 পর অনেকগুলো মান, তো আমরা এখানে এইটা লিখতে পারি না, আমরা এখানে এখন এটা লিখতে পারি না। অতএব h ইজ ইকুয়ালস টু 0.234, আরো অনেক কিছু আসতেছে, তার মানে আমরা লিখতে পারি 0.24। 4 এর পর আরো 3 পর অনেক সংখ্যা আছে, যার কারণে আমরা 3 থেকে 4 বানাই দিলাম। 0.4 তারপর কি আছে ইনটু আই স্কোয়ার আর টি। এটা হচ্ছে তোমাদের কি অ্যান্সার, প্রতিপাদন। শেষ, আর করাবো না, আমি অনেকগুলো করাইছি, তোমরা ইউটিউবে দেখলে পাবা। তো এই ছিল আজকে ক্লাসে, তোমরা কমেন্ট করতে পারো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো ভাই? এটা তো সাজেশন, এটা তো বেসিক ক্লাস হলো, আর কি করতে যাচ্ছ? আচ্ছা যাই হোক, আমরা অনেক কিছু করাইছি এখন ভাই, আজকে আর না। আমরা 4 অধ্যায় করলাম, 5 অধ্যায় করলাম, 6 অধ্যায় শেষ, মোটামুটি শেষ। এই যে রচনা তোমরা 3টা কমন পেয়ে গেছো, আর লাগতেছে করে 7টা রচনা কমন দিতে চাইছি, তাই তো? তো 3টা যদি রচনা যায়, আর রচনা কয়টা লাগতেছে তোমাদের? 4টা রচনা এখনো তোমাদেরকে লাগতেছে, তাই তো? এখন আমি 3 অধ্যায় থেকে একটা রচনা কমন দেব, দেন তোমাদের 14 অধ্যায় থেকে একটা কমন দেব, দেন তোমাদের হচ্ছে 7, 8, 9, 10 এই অধ্যায়গুলো যেগুলো রয়েছে এগুলো থেকে একটা, ওই যে তোমাদের ওয়ারিং যে অধ্যায়গুলো রয়েছে বা সার্কিট ব্রেকার যে অধ্যায়গুলো রয়েছে, হ্যাঁ, সেগুলো থেকে একটা রচনা কমন দেবো। তাহলে তোমাদের 4টা ওখানে হয়ে যাবে, সমস্যা নাই। ওখান থেকে 4টা আর এখান থেকে 3টা, 4 আর 3 7টা, তোমাদের দিতে হবে কয়টা? 5টা। তো আজকের এক ক্লাসে আমি অতগুলো পারলাম না, আমি নিজে ক্লান্ত হয়ে গেছি। তো আজকে এখানে তো ইলেকট্রিসিটি লেখাই আছে। আচ্ছা, আজকে এখানেই, সবাই ভালো থাকো, বুঝছো? ফিজিক্স না ইলেকট্রিসিটি, এটা তো ইলেকট্রিসিটি, 14 ইউনিট নেন। আরে বাবা আজকে পাচ্ছি না আমি, হ্যাঁ 14 ইউনিট থেকে তো একটা কমন পাবা, সমস্যা নেই। ওই যে ফ্যারাডের সূত্রটা, বুঝছো, অনেক সহজ একটা প্রমাণ। অনেকেই ভাবে যে হয়তো কঠিন। যদি তোমাদের বলি যে তুমি সহজ করে যদি নিতে পারো, তাহলে তুমি 1 মিনিটে অ্যান্সার করতে পারবা। আর যদি তুমি ডিটেলস খুঁজতে যাও এই সময়, তাহলে তুমি ভাই সারাদিন ওইটার বুঝতে পারো না। তো আমি তোমাদের 1 মিনিটে কিভাবে সলভ করা যায় রচনামূলকে, তোমরা মনে করো প্রশ্ন হাতে পাইছো, হাতে পাওয়ার সাথে সাথে তুমি 1 মিনিটে কিভাবে রচনাটা অ্যান্সার করবা, সেভাবে আমি টেকনিক তোমাদের লিখে দিব, সমস্যা নেই, পরবর্তী ক্লাসে। তো তোমরা ততক্ষণে অপেক্ষা করো। আজকে এখানেই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।